সকলকে শুভ সন্ধ্যা। প্রথমেই আমি আমার গুরু এবং গুরুমাকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই এবং উপস্থিত সকল শিক্ষক এবং সকল বন্ধুদেরকে আমি ভালোবাসা জানাই। আজকের ক্লাসটি আপনারা প্রতি সপ্তাহেই করে থাকেন। বেলেডোনা পাঠচক্র প্রতি সোমবারের ক্লাস আমাদের ডক্টর দুলাল চন্দ্র দাস স্যার নিয়ে থাকেন ক্লাসটা, কিন্তু রিসেন্ট কয়েকদিন আমরা 3 জন মিলে নিচ্ছি। তো আজকে ঠিক তাই করব আমরা। প্রধান শিক্ষক ডক্টর দুলাল চন্দ্র দাস স্যার থাকছেন, তারপর ডক্টর পরাগ কুমার বিশ্বাস থাকছেন এবং আমি থাকছি। তো প্রথমেই আমরা চলে যাব আমাদের খুবই প্রিয় এবং সবাই মোটামুটি তানাকে শুনে থাকেন ডক্টর পরাগ কুমার বিশ্বাস স্যারের কাছে। আজকের আলোচনার বিষয়গুলো শোনার জন্য আমরা অধীর আগ্রহে আছি, আশা রাখছি। তো স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার প্লিজ আপনার বক্তব্য রাখবেন। ডক্টর পরাগ কুমার বিশ্বাস স্যার। আচ্ছা, শুরুতেই আমাদের গুরু গুরুমা, আমাদের সিনিয়র টিচার সবাইকে আমার প্রণাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে একটা খুব ভালো কেস আপনারা আজকে পাবেন, আব্দুল সাবির বলবে, অনেক বড় কেস, ভিডিও কেস। তার আগে আমি একটু ছোট্ট করে একটা কথা বলবো। তার আগে আমি একটা ছোট্ট কেস বলবো, ছোট্ট একদম, আজকের কেস একদম সন্ধ্যেবেলার। তো ছোট্ট কেসটা বলার পর তারপরে দুলালদা কিছু বলবেন, তারপর আমরা একটা বড় কেস দেখব। এবং কেসটা হয়তো আমরা সবাই দেখেছি, কিন্তু আজকে দেখার জন্য আমারও খুব ইন্টারেস্ট আছে, আবার কমপ্লিট একবার পুরোটা আবার শোনার জন্য, দেখার জন্য। তো আজকে সন্ধ্যেবেলা একটা ওই 6-6.5 বছরের বাচ্চা মেয়ে আমার কাছে এলো। তার আগে যখন আমি খেয়ে দিয়ে 3:30টার সময় আবার চেম্বারে ঢুকবো, সেই সময় আমার চেম্বারের সামনে দেখি ওর বাবা মা আর ও খুব সেজে গুজে, সানগ্লাস লাগিয়ে একদম দারুণ সেজে গুজে সামনে দিয়ে যাচ্ছে। তা আমাকে দেখে দাঁড়ালো, বললাম কিরে কোথায় গেছিলে রে? বলে সে একদম মানে দারুণ সেজে গুজে, কোনো কথার উত্তর দিল না। অন্যদিকে তাকিয়ে এদিক ওদিক দেখছে, সানগ্লাসটা পরে আছে। ওর বাবা বললো আমি পরে আসবো, ওর মাকে দেখানোর আছে, নাম লেখানো আছে। আমি ঠিক আছে আসবো বলে চলে গেছে। তারপরে 7:30-7:15 নাগাদ দেখি ওর মার দেখানোর কথা, কিন্তু এসেছে আগে মেয়েটাকে নিয়ে, বলছে ডাক্তারবাবু ওকে আগে দেখেন। কি হলো? তখন দেখলাম বাচ্চাটা, সুন্দর বাচ্চা, সেজে গুজে যাচ্ছে। হঠাৎ করে কি এমন হলো? বলছি দেখুন না জ্বর। তার মানে? বলছি ওই যে তখন দেখা হলো, তখন আমরা গেলাম, তারপর ঘুরে ঘাড়ে এসে যখন বাড়িতে গেছি, গিয়ে দেখছি বিছানায় শুয়ে পড়ছে আর ওর মার কাছে ঘ্যান ঘ্যান করছিল। ওর মা বললো চ ডাক্তারখানায় যেতে হবে, আমার দেখানোর আছে। না আমি যাবো না, আমি শুয়ে থাকবো, এসব বলছিল। তারপরে ওর মা গায়ে হাত দিয়ে দেখে জ্বর। জ্বর দেখে ওর মা সঙ্গে সঙ্গে ওকে নিয়ে আমার কাছে চলে আসে। তো আমি এবার বাচ্চাটাকে দেখছি যে বাচ্চাটা কি করছে। অ্যাকচুয়ালি তখন অন্য পেশেন্ট দেখছিলাম, ওরা জ্বর বলে তাড়াতাড়ি নিয়ে ঢুকে পড়েছে। দেখছি বাচ্চাটা টুলে বসিয়ে দিল, টুল থেকে নেমে গিয়ে আমার বেডটার উপরে নিচে পা দিয়ে দাঁড়িয়ে আছে, বেডের উপরে হেলে শুয়ে পড়লো। ওর মা আবার তুলে নিয়ে এলো, নিয়ে এসে বসালো, ভালো কথা।
আমি দেখছি এগুলো করছে, যখনই ওর মা তুলে বসাতে যাচ্ছে তখন একটু বিরক্ত বোধ করছে, দূর বাবা এরকম করছে। কিরকম হলো ব্যাপারটা? এইবার এরকম হতে হতে তারপরে আমি খানিকক্ষণ বাদে ওকে জিজ্ঞাসা করলাম, বাবু কি হলো রে, তখন সেজে গুজে গেলি আর এখন এরকম কেন, কি হয়েছে? হ্যাঁ 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 বলে কেঁদে আবার চলে যাচ্ছে, গিয়ে ওই বেডটার উপরে শোয়ার চেষ্টা করছে। যখন দুবার জিজ্ঞাসা করেছি তোমার একটা রাগ রাগ ভাব, ও তো এরকম করে না সাধারণ ভাবে, ও কোনোদিনই রাগ রাগ ভাব দেখায় না। তো আমি তাকে ওষুধ দিলাম, এইটুকুই দেখা। ওষুধ খেলো, খেয়ে তারপরে আধ ঘন্টা পরে আমাকে জানালো আমি মেয়ের জ্বরটা অনেকটা কমে গেছে, এখন অতটা ঝিমোচ্ছে না, ঠিকই আছে। আর ভালো কথা, আমি কালকে সকালে আবার রিপোর্ট দিও। এই কেসটা দেখার পর যখন আমরা এই ক্লাসটার জন্য রেডি হয়েছি, তখন আমার যেটা বলার কথা ছিল সেটা বাদ দেয়া হলো। তাই আমি ভাবলাম তাহলে এইটা বলি ছোট্ট, কারণ পরের কেসটা অনেক বড়, বলে এই কেসটা বলবো বলে ভাবলাম। দুলাল একটু রুব্রিক গুলো দিয়ে দাও। হ্যালো দুলাল দা। রুব্রিক গুলো হলো, দেখুন ও এসে চুপচাপ কিন্তু ছিল, আমি যখন কোনো কথা বলিনি ততক্ষণ কিন্তু ও চুপচাপ ছিল। কোয়াইট ওয়ান্টস টু বি, রিপোজ অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি ডিজায়ার্স, এটা ছিল। ওর মা যখন বারবার ডাকছে তখন ডিস্টার্ব ফিল করছিল, আর আমি যখন ওকে কোশ্চেন করছিলাম তখন ও খুব রেগে যাচ্ছিল। এই তিনটে রুব্রিক ধরে নার্স। গোপীনাথ দা ঠিকই বলেছেন। তো কারোর কিছু বলার মনে হয় খুব একটা নেই, কারণ খুবই সহজ কেস। আমার মনে হলো এত সুন্দর ছোট্ট কেস একটুখানি বলি, তাই বলা। কারো কিছু বলার নেই তো? স্যার নিচের রুব্রিকটা একটু বুঝে দেবেন স্যার, আমরা নতুন তো। কোয়াইট ওয়ান্টস টু বি, রিপোজ অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি ডিজায়ার্স। এই রিপোজ অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি ডিজায়ার এটা কিন্তু অনেক জায়গাতে আমরা পাবো। এই রুব্রিক খুব কমন রুব্রিক। কোয়াইট ওয়ান্টস টু বি মানে হচ্ছে সে চুপচাপ থাকতে চায়। কিরকম ভাবে? রিপোজ অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি ডিজায়ার্স মানে সে প্রশান্তি চায়, মানে শান্তি মনে চুপচাপ আরাম পেতে চায়, এবং সেটা চুপচাপ। সেই জন্য কোয়াইট ওয়ান্টস টু বি, রিপোজ অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি ফর, মানে চুপচাপ শান্তি, মানে নিরিবিলি জায়গায় চুপচাপ নিজে থাকবে, কেউ ডিস্টার্ব করবে না, এইরকম একটা ব্যাপার নিয়ে সে থাকবে। তার খুব মানে কি বলবো, শান্তি দরকার, তার অস্বস্তি, তার শরীরের রোগ, তার এইসবের জন্য তার একটু শান্তি দরকার। সেটাই হলো কোয়াইট ওয়ান্টস টু বি, রিপোজ অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি ফর। ওকে স্যার, ধন্যবাদ। দুলালদা তুমি বলো কি বলবে? আর কেউ নেই তো কিছু? হ্যাঁ, পরাগ স্যারকে আমি আবারও আপনাদের প্রণাম জানাচ্ছি, এবং আমার সেশন শুরুতেই আমি আমাদের স্কুলের প্রধান শিক্ষক অর্থাৎ গুরু ডাক্তার কল্যাণ কুমার সুর স্যার এবং গুরুমা প্রেসিডেন্ট এসএসএনটি স্কুল, তাদের দুজনকে প্রণাম জানাচ্ছি। এখানে আপনারা যে শেডটা দেখলেন শুনলেন, আপনারা কেউ যদিও কোনো উত্তর দেননি, হয়তো খুব সহজ হয়ে গেছে, কমন ছিল, অথবা কিছুই বোঝেননি, মানে রেসপন্স না থাকলে তো আমরা এরকম ভাবি। না না স্যার, আমি একটা বলছিলাম, এটা কি ব্রায়োনিয়ার সঙ্গে ডিডি করা কিভাবে যাবে? চুপচাপ থাকতে চাইছে, হ্যাঁ, একটা বিরক্ত ভাব, একটা ব্রায়োনিয়ার সঙ্গে ডিডি কিভাবে করা যাবে এটাকে একটু বলেন। আচ্ছা আচ্ছা, ব্রায়োনিয়া কেন চুপচাপ থাকে?
এখানে যখন ওই দেখেন দুটো রুব্রিক্স, অ্যাঙ্গার অ্যান্সার হোয়েন অপ্লাইজ টু আর ডিস্টার্ব অ্যাভার্স টু বিং, তখন নাক্সভোম এবং ব্রায়োনিয়া দুটো থাকে মেডিসিন। এবার আমাদের এই বাচ্চাটা কি করলো, এসে কিন্তু ও বেডে শুয়ে পড়লো। এক, দ্বিতীয় জায়গায় কি ছিল, ও কিন্তু বাসাতেই ঘুমিয়েছিল, শুয়েছিল, ওকে কিন্তু জোর করে নিয়ে আসতে হয়েছে। এবং এই যে শুয়ে পড়ছে, এসে যখন আবার ওকে নিয়ে এসে বসানো হলো, ওকে জিজ্ঞেস করা হচ্ছে, ও কিন্তু আসতে চাচ্ছিল না, ও কিন্তু আবার যেতে চাচ্ছে, আবার শুয়ে পড়তে চাচ্ছে। এবার যখন তাকে পিড়াপিড়ি করা হলো, তুমি বলো তোমার কি কষ্ট হচ্ছে, তুমি না বললে ওষুধ কিভাবে দেব, আমরা তো এরকমই করি না, তোমার কষ্ট কি হচ্ছে বলো, তুমি না বললে ওষুধ কিভাবে দেব। এই তাকে বলা তখন কিন্তু সে রেগে যাচ্ছে। কেন রেগে যাচ্ছে, ও তো ঘুমাতে চাচ্ছে। এই যে রেগে যাওয়া, ঘুমাতে চাওয়া, মূল জায়গায় কি ঘুমাতে চাচ্ছিল, কোয়াইট ওয়ান্টস টু বি রিপোজ এন্ড ট্র্যাঙ্কুইলিটি, এর মধ্যে ব্রায়োনে নেই। এর বাকি যে দুইটা, ডিস্টার্ব অ্যাভারশন টু বিং এবং অ্যাঙ্গার অ্যান্সার হোয়েন অবলাইজ টু, এই দুটার মধ্যে কিন্তু ব্রায়োনে এবং নাক্স দুটাই আছে। কিন্তু এই আগে থেকে কি চাচ্ছিল, কোয়াইট ওয়ান্টস টু বি কোয়াইট, চুপচাপ থাকতে চাচ্ছিল, ঘুমাতে চাচ্ছিল। তাকে জোর করে চেম্বারে নিয়ে আসা হলো। এবার চেম্বারে নিয়ে এসে সে শুয়ে পড়লো। আবার তাকে ডাক্তারের সাথে কথা বলার জন্য তাকে আবার চেয়ারে বসানো হওয়ার চেষ্টা করা হলো, কিন্তু ও তো যেতে যাচ্ছে বেডে আবার ঘুরে ফিরে, এবং বলেও ছিল আমাকে আমাকে একটু ঘুমাতে দাও, তোমরা যাও চেম্বারে, তোমরা ডাক্তারের কাছে যাও, আমি একটু ঘুমাবো। এটা ব্রায়োনিয়া বলবে না, এই রিপোজ ট্র্যাঙ্কুইলিটি ওর ছিল না, মানে ব্রায়োনিয়ার হলে থাকে না। এইটা চাওয়া নেই, উপরে দুটো ঠিক আছে। এই জায়গায় মানে যখন এই শেডটার সম্বন্ধে তখন জানা হলো সন্ধ্যার সময়, ঠিক কাছাকাছি আমার একটা শেডের কথা মনে হলো। ঠিক এই একইভাবে কিন্তু নাক্সভোম খেপে যায়। প্রশ্ন করলে তাকে যখন উত্তর দিতে বাধ্য করা হয়, বলো বলো, তুমি বলো, বা আপনি বলেন আপনার কি কষ্ট হচ্ছে, রেগে যায় কিন্তু এভাবে। তাকে যখন বাধ্য করা হয়, পিড়াপিড়ি করা হয়, আমি দুবার বললাম বলেন, চুপচাপ বসে আছেন, কিছু না বললে হবে, আপনার কষ্ট হচ্ছে, কি কষ্ট আমরা তো বুঝতে পারছি না। এবার আমরা যখন এরকম প্রশ্ন করি, তার সাথে যারা তারা কি করে, বলো বাবা বলো, মা তুমি বলো, এরকম কিন্তু শুরু করে দেয়। পাশ থেকে কিন্তু আরো পিড়াপিড়ি হয়। এবার যেই পিড়াপিড়ি হচ্ছে সেই খেপে যাচ্ছে। কেন খেপছে, এই একটা জায়গায় ছিল কি, সে ট্রাঙ্কুইলিটি চাচ্ছিল, আর একটা জায়গায় আছে, সেটা কি আসলে ব্যথাটা অসহ্য ছিল, যন্ত্রণাটা অসহ্য ছিল। অসহ্য যখন যন্ত্রণা হয়, যখন সেটা সহ্য করার মতো থাকে না, তখন কি আর ভালো লাগে কথা, কোনো শব্দও ভালো লাগবে না, উত্তর দেওয়া তো দূরে থাক, পিড়াপিড়ি দূরে থাক। তো ব্যথা নিয়ে তো সে মানে খারাপ অবস্থার মধ্যে আছে, অসহনীয় অবস্থায় আছে, কিভাবে সে উত্তর দিবে, তখনও সে খেপে যায়। এই একই জায়গায় দুই রকম শেড, একটা যেমন ট্র্যাঙ্কুইলিটি চাচ্ছে, ওই রুগীটা হয়তো ট্র্যাঙ্কুইলিটি, যে অসহ্য ব্যথা সেও হয়তো ট্র্যাঙ্কুইলিটি চাইতে পারে, কিন্তু যদি আমরা সেটা স্পষ্টভাবে নাও পাই, তবুও কিন্তু আমরা নার্সে যেতে পারি। কিভাবে, এইভাবে দেখেন, এই একই ধরনের রুব্রিক্স, ওরকম ডিস্টার্ব অ্যাভার্স টু বিং ছিল, বিরক্ত হচ্ছিল, ওভাবে প্রশ্ন করলে বা তাকে বারবার যখন পিড়াপিড়ি করা হচ্ছে উত্তর দেওয়ার জন্য রেগে যাচ্ছে। আর মূলত কি ছিল, তার তার কষ্টটা ছিল ইনটলারেন্স, সেটা সহ্য করার মতন ছিল না। ওই জায়গাতেও কিন্তু সে খেপে যেতে পারে। এখানে ওই সেটটা আমার মনে হলো, তাই এখানে আমি যোগ করে দিলাম। তো আমি যেহেতু বড় একটা কেস আছে, আলোচনা করবো না। ওইটা এটা ইয়াটা কেমন হয় যে অ্যাঙ্গার ইন্টারাপশন ফর্ম, যখন ইন্টারাপ্ট হয় তখনই রাগ হয়। আবার ইরিটেবিলিটি কোশ্চেন হোয়েন, প্রশ্ন করলেও রাগ হয়। এটাও তো নাক্সভোমে আছে। হ্যাঁ স্যার, অ্যাঙ্গার ইন্টারাপশনে তো অবশ্যই নাক্সভোম আছে, আমরা নিতে পারি সাথে একদম এখানে। জি জি, কিন্তু
মূলত কি মানে আমার এখানে স্যার উদ্দেশ্য ছিল মানে ওইভাবে শর্ট টাইমে যাতে মাথায় আসছে যে একটা কি স্যার, সে ট্রাঙ্কুলারিটির জন্য খেপে যাচ্ছিল, ও সেটা চাচ্ছে। আরেকটা জায়গায় ইন্টলারেন্স পেন ছিল বলে সে খেপে যাচ্ছে। এর সাথে স্যার আরো তো মেডিসিন আপনি যেমন রুবিক্স বলে সেটা তো আসতেই পারে। খুব সুন্দর জায়গা বলেছেন, ধরে দিয়েছেন। তো ঠিক আছে স্যার, একদম। হুমায়ুন কবির স্যার কিছু বলবেন, হ্যান্ড রাইজ করেছেন, বলুন স্যার। স্যার আমার একটা এখানে কোশ্চেন হলো কোয়াইট ডিসপোজিশন হিট ডিউরিং, এই রুব্রিকটা কেন নিতে পারবো না এখানে? যখন ডিসপজিশন হয়, কোয়াইট ডিসপজিশন, এটা যেমন হয়, এটা যেমন চাচ্ছে কিন্তু ওয়ান্স টু চাচ্ছে এবং চাচ্ছে এবং থাকছে ও সুযোগ পাইলে থাকছে, হ্যাঁ। আর জি। ওইটা শুয়ে পড়তে বাধ্যই হয়। কিসের কাজ, কিসের পড়া, কিসের ক্লাস, এগুলো কিছু তখন থাকে না, ওইখানে শুয়ে পড়বে। ডিসপোজিশনে তাই হবে। কোয়াইট ডিসপোজিশন, রান্না করছিল, ও রান্না ওখানে পড়ে থাক, ওখানেই পড়ে যাবে, শুয়ে পড়বে, একটু শুয়ে নেই। ও দেখার বিষয় নয়, ওর ভাত পুড়ে যাক, তরকারিটার জল শুকিয়ে যাক, বিষয় না। একদম ডিসপোজিশন কিন্তু তাকে বাধ্য করে, ওই ওই ইনস্ট্যান্ট তাকে বাধ্য করাবে রেস্ট নিতে, ফেলে দিবে তাকে। আর এটা কিন্তু চাওয়া ছিল। ওইটা ডিসপোজিশন একটা ঝোঁক, ঝোঁকটা কি ওই কোয়াইট হয়ে যাওয়া বা তাকে রেস্টে থাকার, এই হলো পার্থক্য এখানে। এইটার কিন্তু ডিসপোজিশন ছিল না, এ চাচ্ছে তোমরা যাও ওষুধ নিয়ে আসো, ডাক্তারবাবুকে বলো ওষুধ নিয়ে আসো, আমি ঘুমাবো, আমি শুয়ে থাকবো, এ চাচ্ছে। স্যার কোয়াইট ডিসপোজিশনের সম্ভবত এরকম যে তার কোনো চাওয়া পাওয়াই থাকবে না, এরকম নাকি? না, ও তো ফেলে দিয়েছে। জি জি। মানে এতটা মাথা ব্যথা শুরু হয়েছে, ও পড়ে গেল ওইখানে। আমি একটু এখন রেস্ট না নিলে পারবোই না। ঝাঁট দিচ্ছিল, ও ঝাঁটা ওখানে পড়ে আছে, ও ও চলে গেল বিছানায় চট করে। এরকম ব্যাপারটা হবে। চাওয়া টাওয়ার দরকার নাই তো, ওকে তো বাধ্য করলো না, ও ঝোঁকটা তো ওইখানে, ও রোগে ওকে নিয়ে চলে গেল ওই জায়গাটাই, ডিসপ্রেশনে বাধ্য করলো। জালাল স্যার, স্যার তাহলে কোয়াইট ডিসপোজিশন কি ডাক্তার দেখে বসবে? আপনার সামনে পেতেও পাওয়ার সম্ভাবনা খুবই কম, পেতেও পারেন। মানে দেখেন, ডাক্তার দেখে বসবে যে এই রোগী কোয়াইট ডিসপোজিশন রুব্রিকের আন্ডারে আছে, এরকম কি না স্যার? এরকম তো একবারও বলেনি, এরকম কিন্তু একবারও বলেনি। আপনার সামনে এটা হবে, এটা খুব, এই ঘটনাটা খুবই কম, বিরল হতে পারে। এটা রোগীর লোক বলবে বা রোগী নিজেই বলবে। যেমন দেখেন কোনিয়ামের একটা শেড ছিল, কোয়াইট ডিসপোজিশন ইনটলারেন্স লাইট, ব্রাইট লাইট, কোয়াইট ডিসপোজিশন ইনটলারেন্স নয়েজ টু, এরকম রূপ আছে। কি করে যখন ওরকম ধরনের মাথা ব্যথা শুরু হয়, চুপচাপ বিছানায় যে শুয়ে পড়ে, লাইট ফ্যান যত কিছু জানালা দরজা সব লাগিয়ে দেয়, চুপচাপ যে শুয়ে থাকে। এইখানে দেখেন আপনার সামনে তো ওভাবে পড়ছে না, সে আপনাকে বিবরণ দিলে এসে আপনি ধরতে পারবেন। যখন এরকম ব্যথা শুরু হয়, আমি রান্না বান্না কাজ কর্ম ছেলে মেয়ে কিচ্ছু দেখি না, বাচ্চাকে দুধ খাওয়াতে হবে, কিসের দুধ খাওয়ানো, চুপচাপ দেখেন শুয়ে পড়ে গেল। তাহলে আপনি এটা দেখতে পাচ্ছেন না, কিন্তু সে বিবরণ দিল যে আমার ব্যথা শুরু হলে আমি এই কাজ করি, লাইট ফ্যান সবকিছু বন্ধ করি। ও ভাবে এক এক কিসের কি, কে ডাকলো কে না ডাকলো দেখার বিষয় না, আমি দরজা কপাট লাগিয়ে আমার মধ্যে শুয়ে থাকি অন্ধকারে। এখানে দেখতেও পারেন, আপনি নাও দেখতে পারেন। আপনার সামনে এই ঘটনা তবে অবশ্যই কম ঘটবে, ঘটার সম্ভাবনা খুবই কম। কারণ ওই অবস্থায় রোগী আপনার কাছে আসবে না, আসার পর ঘটতে পারে কিন্তু খুব বিরল। আমার একটু বলার ছিল, মানে দেখেন দাদা যেগুলো বলেছে ওগুলো একটা সাইড, আর একটা সাইড আছে কোয়াইট ডিসপোজিশন হিট ডিউরিং। ওখানে কিন্তু দুটো মেডিসিন আছে, জেলসিমিয়াম আর ব্রাইনিয়া। এই পেশেন্টটা দেখতে পাবেন, এই পেশেন্টটা প্রায়ই পাবেন। কিরকম, ছোট বাচ্চা আসলো, তখন টেম্পারেচার 102, আপনার কাঁধে মায়ের কাঁধে মাথা দিয়ে চুপ করে শুয়ে আছে, বা মায়ের কোলের উপরে মাথা রেখে আপনার বেঞ্চের উপরে শুয়ে গেল। বা বড় পেশেন্ট আসলো, একটুখানি বসে থেকেই নিজেই শুয়ে পড়লো, চোখ বন্ধ করে চুপ করে শুয়ে আছে, কোয়াইট ডিসপোজিশন হিট ডিউরিং। এবার জেলস আর ব্রাইনিয়ার কেন কেন পার্থক্য, অনেক কিছু, ওদিকে আজকে যাবো না, তাই না দাদা? ওটা আবার লেন্দি হয়ে যাবে অনেক। এই পেশেন্টটা প্রায় পাবেন। 54 হয়ে গেছে, তোর তো শুরু করতে হবে।
আমি শুরু করবো এবার আমারটা দাদা। ওকে, আমরা একটা কেস শেয়ার করছি, আপনারা দেখুন, ভালো লাগবে আশা করছি। কি দিল এটা? অলসো টেকিং নোট নাকি? স্টার্ট। না, 4-5 দিন পরে দেখি হঠাৎ বলুন। হঠাৎ দেখি আমার টয়লেটের জায়গায় ঝাঁপ হচ্ছে আর টয়লেট হচ্ছে না, টয়লেট বার হচ্ছে না। তখন বলি, বাবা আমাকে হসপিটালে এনেছ, আমি মরে যাবো। তখন আমাকে হসপিটালে নিয়ে গেল। আচ্ছা, ভালো করে ওনার কথাগুলো মন দিয়ে শুনবেন। শোনা যাচ্ছে কি কথা সব? উনি যেগুলো বলছে, জড়তা আছে কথার মধ্যে, ক্লিয়ার পাবেন না, একটু জড়তা যাচ্ছে, শোনা যাচ্ছে। ওকে, বিষয়টা বলি। উনি যেটা টয়লেট বলছে সেটা হচ্ছে ইউরিনের কথা বলছে। হ্যাঁ, তো ইউরিন হচ্ছিল না বলে বলছে, বাবা আমি মারা যাব, আমাকে নিয়ে শিগগিরই হসপিটাল চল, নাহলে আমি কিন্তু মারা যাব। বাকিটা এবার শুনুন আপনারা, কোথাও না বুঝতে পারলে আমি রিপিট করব। তখন আমাকে কাঠিটা লাগিয়ে দিল, কাঠিটা লাগিয়ে দিয়ে আমার টয়লেটটা হয়ে যায়। তারপরে ওই কি বলে বাইক সিট করলো, বাইক সিটে ওই কি বললো, এখন আমি খেতে পারছি না, একদম খাচ্ছি না। এখন বুঝলি উঠছে কি একটা গন্ধ উঠছে আর ও আসছে, কিন্তু বমি হচ্ছে না, ও আসছে 4 চামচ 5 চামচ দিয়ে খাই ভাত ওই লিকুইড করে খাই। আর খেতে পারছি না বাবা, আমার শরীর পুরো একদম আমার ঝাঁঝরা করে যাবে। আমার এই সব ব্যথা, আর আমার এই ঘোর এখান থেকে সব ব্যথা। আমি শুলে পারে উঠতে পারছি না, ঘরে তুলতে হচ্ছে, ঘাড়ে ব্যথা, সব ব্যথা। আমি বলেছিলাম যে আমি এলাকাতে খাবো না, কিন্তু আমি খেতে বাধ্য হলাম। আমি আর পারছি না এলাকাতে। ওষুধটা খাওয়া বন্ধ করে দিচ্ছিস, ওষুধটা খাচ্ছি না, অন্য ওষুধ খেয়ে সহ্য করতে পারছি না। আমি এখন কথা বলতে কষ্ট হচ্ছে, তুমি আমার শরীরটাকে 12টা বাজিয়ে দিয়েছ। শরীরে 12টা বাজিয়ে দিয়েছে বলতে বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলুন তো কিভাবে? আমার শরীরে পুরো কমজোরি এনে দিয়েছে। কে? ডাক্তাররা কিমোর পর কিমো দিয়ে যাচ্ছে, কেমোর উপরে কেমো দিয়ে যাচ্ছে। বলে না যা দিতে হবে না, থাকতে বললো 3টে দিনই কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তারপর 8টার বেলা আমার স্ট্রং ছিলাম শরীর, 8টার বেলা আমার শরীর পুরো স্ট্রং ছিল, আমি সব করতে পারছিলাম। কেমো যেবার 8টা কেমো নেওয়া হলো তখন আপনার শরীরটা স্ট্রং ছিল? একদম পুরো স্ট্রং ছিলাম। আচ্ছা, সবকিছু আমি ঘরে করছিলাম। হ্যাঁ, সাইকেল তোলে সব করছিলাম। আচ্ছা, এই 6ষ্ঠীর পর থেকেই আর পাচ্ছিলাম না আমি। 6ষ্ঠীর পর থেকে? হ্যাঁ, 9টা কেমো নেওয়ার পর থেকে আর পাচ্ছি? হ্যাঁ। তারপর ওই বাড়ি আমি বলতাম আমার দাঁত না যেমন এই টক খেলে যেমন বসে যাচ্ছে, দাঁত টক হয়ে যাচ্ছে না, দাঁত পুরো টক হয়ে যাচ্ছে। তারপর টক হতে না কোনো ঠিক পাচ্ছি না মুখে। তারপরে খাওয়াটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। আচ্ছা, টক হতে লাগলো, তারপর আস্তে আস্তে টেস্ট বন্ধ হয়ে গেল, গিয়ে খাওয়াটাই বন্ধ হয়ে গেল। এগুলো সকালে আমি 4 চামচের 5 চামচ ভাত খেয়ে এসেছি, 12টার সময় বার হয়েছি। 1-2 বেজেছে। দাঁড়াতে আগে সামনে বুঝতে পারছি না, চিন্তা করছি। হ্যাঁ, কি চিন্তা করছেন? কি করে যাবো এখন যে আমার সমস্যা হচ্ছে। বললাম বাবুকে বলো যে ওষুধটা যদি দেয়, আমি একটু সুস্থ হয়ে গেলে বাবুর কাছে যাবো। ছেলে বলছে না,
তুমি একটু চলো। তো আপনি চাচ্ছিলেন না এসে ওষুধটা নিতে? আমি আসতে পারছেন, তার মানে একটু ওষুধটাকে সুস্থ হলে পরে। আচ্ছা, এই পর্যন্ত আমি ছোট্ট করে একটু ওনার কেসটা বলে দিই আপনাদের যদি কারো শুনতে অসুবিধা হয় তার জন্য। উনি কিন্তু 12টা কেমো নিয়েছেন, 9টার পর থেকে নিতে খুব কষ্ট হচ্ছে, ট্যাবলেট গুলো দিচ্ছে সেগুলোও কষ্ট হচ্ছে, ওইগুলো আর খাচ্ছেন না। আর কি বললেন যে আমি, ওনার বাড়িটা হচ্ছে সল্টলেক, মানে আমার এখান থেকে লাগভাগ 50-60-এর উপরে, আরো বেশি হবে তাই না পরাগ স্যার? 70-এর কাছে মনে হয় কিলোমিটার। না, ওখান থেকে যেতে মোটামুটি 2.5-3 ঘন্টা লাগে। 2.5 ঘন্টা লাগে। 2.5 থেকে 3 ঘন্টা আমার বাড়ি থেকে লাগে ওনার ওখানে সল্টলেক। তো ওখান থেকে আসবে না, বলছিল যে আমি এতটাই অসুস্থ আমি যেতে পারবো না, বাবা তোরা গিয়ে ওষুধটা নিয়ে আয়। আমি বললাম না, একটা বার আনুন, আমি পেশেন্টটাকে দেখি। তো তারপরে ওনারা সঙ্গে পেশেন্টটাকে নিয়ে এসছেন, তাই বলছে যে আমি বলছিলাম যে আমি যেতে পারবো না, তোরা গিয়ে ওষুধটা নিয়ে আয়। আবার শুনুন। বাবুর কাছে যাবো, তোমরা একটু ওষুধ কিনে দাও আমাকে। এগুলো এমন হচ্ছে, কাজে কাজে থুতু উঠছে, একটু ওক আসছে, বমি হচ্ছে না, কাজে কাজে থুতু উঠছে, কাজে কাজে থুতু উঠছে। কালার কেমন? সাদা, একদম সাদা, একদম সাদা। আচ্ছা। রিপোর্ট এনেছি, দিন নতুন হয়েছে যে আপনারা পাঠিয়েছে মনে হয়। হ্যাঁ, দাদা পাঠিয়েছে। আর এইগুলো ওইগুলো তো দাদা আমার টয়লেটে যাই না, জামা করতে প্রস্রাবে গেলে খুব জ্বালা করছে। এটা কি আগাগোড়াই ছিল? কদিন বন্ধ ছিল, কিছুদিন বন্ধ ছিল, এই 8টা কিনো দেওয়ার পর বন্ধ ছিল। তো বলো, বলার না বলতে পারছি। 10টা দেওয়ার পর থেকে প্রবলেম শুরু হয়েছে। 10টা দেওয়ার পর থেকে 12টা কমপ্লিট হবে। 12টা কেমন কমপ্লিট হয়ে গেছে, তো 10টার পর থেকে দুর্বল হয়ে গেছে। তুমি যদি এখন একটু ঠিকঠাক খেতে পারে, আবার আগের মতো ফিল, আগের মতো হয়ে যাবে। আমরা খেতে পাচ্ছে না, সবটা দিয়ে হয়ে গেল, এই লিকুইড শুরু খেয়ে যাচ্ছে। আমাকে হ্যাঁ বলুন। আমার পেশাবের ভাগ দিয়ে কি বালি 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 শুধু বার হয়েই যাচ্ছে, বার হয়েই যাচ্ছে। ওই দেওয়ার পরে আচ্ছা, বালি বালি বার হচ্ছে। তার আগে বার হতো না? না, তার আগে বার হতো না, বালি বালি বার হতো। তার আগে যখন 3টে কিমো হয়েছে, তখন 1টা কিমো হয়েছে, তখন যন্ত্রণা শুরু হয়ে গেছে। 3টে কিমোর পরে তবে আস্তে আস্তে যন্ত্রণাটা কমলো, কিন্তু ওই উৎসবের জায়গাটা যন্ত্রণা আরম্ভ হয়ে। তো 4টের পরে দেখি আস্তে আস্তে ওই আপনার কলেজ যখন শ্যাওলা পড়ে না, শ্যাওলা, হ্যাঁ, শ্যাওলা যখন ভেঙে ভেঙে পড়ছে, এখন আমি একটু আরাম পেলাম। এগুলো কোথায় দেখলেন আপনি? আমি পাইবে দেখলেন? হ্যাঁ, পাইবে তো অত সহজে দেখা যায় না। হ্যাঁ, সেটা ঠিক আছে তো। ও, সেটা ঠিক আছে। আপনি কিভাবে দেখতে পেলেন? আমি টয়লেটটা ফেলতে গিয়েছি, তখনই দেখছি। টয়লেট ফেলার সময় কি তাহলে নিরিখ করে দেখছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, সবসময় দেখেন এটা? হ্যাঁ, তখন আমি স্যারকে বললাম, স্যার আমার না এরকম হচ্ছে, বলে একদম ওই দিকে দেখার কোনো দরকারই নেই। ডাক্তাররা তো বলে যে ক্যাথিটারে আর কি দেখবেন, কিন্তু আপনি ক্যাথিটারে দেখেন, তাই তো? আচ্ছা আচ্ছা, আমি টয়লেট ফেলতে গিয়ে দেখলাম। ও আচ্ছা আচ্ছা, সব খেয়াল করলেন বিষয়টা। হ্যাঁ, যে আমার কেন এরকম হচ্ছে, এতদিন হয়ে গেল। আচ্ছা আচ্ছা, তো ওই যে বালি বালি আসছে বা সাদলা সাদলা আসছে, এটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, আপনার কি মনে হয়? ভালো লাগছিল। ভালো লাগছিল? হ্যাঁ, ভালো লাগছিল। তাহলে তো কেমো দিয়ে ভালো হয়েছে। কেমো দিয়ে ভালো হলে তো আমি সহ্য করতে পারছি না। সহ্য করতে পারছেন? আমি সহ্য করতে পারছি না বাবা, কেমোটা সহ্য করতে পারছেন। উনি কিন্তু ওনার যে ক্যাথিটারটা পড়ানো আছে, ব্লাডারটা আছে প্লাস নলটা, ওইটা কিন্তু নিরিখ করে সারাদিন ওই দেখতে থাকে। ও দিয়ে শ্যাতলা যাচ্ছে, বালি যাচ্ছে, হ্যাঁ, ফেনা ফেনা যাচ্ছে, এইগুলো সব দেখতে থাকে। ডাক্তারদেরকে ওটা বললে ওনারা বলে কেন দেখছো, কিন্তু উনি তা শোনেন না, উনি ওইভাবেই দেখতে থাকেন, বারবার ওইটার দিকে ফলো করেন যে কি যাচ্ছে ওখান দিয়ে। আমি আর কেমো সহ্য করতে পারছি না, আসুন আবার দেখি কি বলছে। সহ্য করতে পারছি। এই যে বারবার বলছেন ওরা শেষ করে ফেলেছে শরীরটা, আবার বলছেন কেমো দিয়ে ভালো হয়েছে, বুঝলাম না বিষয়টা। বুঝলেন, আমাকে ফার্স্টে বলে 3টে দিন ঠিক হয়ে যাবে। হ্যাঁ, পরস্পর বিপি হয়েছে। ডাক্তারকে বলি এই রিপোর্টটা করো, ওই রিপোর্টটা করো, এই রিপোর্টটা করো,
বলছি পেশেন্ট খুব সুস্থ পেশেন্ট, এই পেশেন্টের কোনো প্রবলেমে নেই, সব রিপোর্ট ভালো, সব রিপোর্ট ভালো, ষষ্ঠ রিপোর্ট ভালো। এখন কি করবো বাবা সেটা তুমি বলে দাও। এখন আমার প্রবলেম হচ্ছে আমার এই খাবার আমি খেতে পাচ্ছি না, খেতে পাচ্ছি না, আর খেলি পর আমার ওক আসছে। আচ্ছা, খেতে গেলেই ওক আসছে বেশি বেশি। হ্যাঁ, আর এই গাজা থুতু উঠছে, বিরাস মুখে দিতে পারছি না। কেন বিরাস মুখে দিলে কি কি হচ্ছে? ওক আসছে, দু একবার মাজার পরে বিরাস দিলি ওক চলে আসছে। তুমি তো বললে জাপ দিতে হবে না, ফার্স্টে বললো 3-4টে দিনই কমপ্লিট হয়ে যাবে। ওইটা বলো না না ঠিক আছে ঠিক আছে, সব কথা ডাক্তারকে সব কথাই বলতে হবে। একদম একদম সঠিক। আপনি যা বলছেন আমরা এইসব শোনার জন্য কিন্তু আপনার ডেকেছি, ওনাদেরকে বলেছি আপনাকে নিয়ে আসতে হবে। এখানে আরো দুজন ডাক্তাররা আছেন, ওনারাও সব শুনছেন আপনার কথা। স্যার এবং দুলাল দা, আপনাদের কোনো অসুবিধা শুনতে? কথা ক্লিয়ার যাচ্ছে? হ্যালো, না ওই কথার মধ্যে তো একটু জড়তা আছে, তাছাড়া সব ঠিক আছে। এমনি ঠিক আছে, খালি ওনার মধ্যে যেটুকু জড়তা ওটুকুই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আওয়াজ ক্লিয়ার না? ঠিক আছে, তাহলে আমি যতটা শুনতে পেয়েছি আপনারা পেলে তাহলে আশা করছি শেড এসে গেছে। আর কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। এগুলো বাবা, এবার তুমি যা করবে। আমার একটা প্রশ্ন, বলুন। কথা বলতে বলতে আপনি কি বলছিলেন শেষ করুন, তারপর স্যার একটা প্রশ্ন করবেন। আরেকবার বলুন। বলছি তোমার কাছে এগুলো লাস্ট বার এসছি, আমাকে একটু সুস্থ করে দাও। আমি ভাবছি না অ্যালোপ্যাথি খেতে পারছি, অ্যালোপ্যাথি খেতে পারছে না অ্যালোপ্যাথি আমি আর খাচ্ছি না। আমার ছেলে বারণ করলো যে অ্যালোপ্যাথি আর খেও না, অ্যালোপ্যাথিটা খেও না, অ্যালোপ্যাথি খেও না, অ্যালোপ্যাথিটা শেষ করে দিচ্ছি। প্রশ্নটা হলো, উনি কথা বলতে বলতে যে হাঁপিয়ে যাচ্ছেন, এটা কি সবসময় এরকম হাঁপিয়ে যাচ্ছেন? না, আগে হতো না, আগে হতো না স্যার, আগে হতো না। আমার মাস দেড়েক হলো এটা হচ্ছে। আর এই পিছনের পাঁচার তলা দিয়ে ব্যথা হচ্ছে, দুটো পাঁজরা ব্যথা হচ্ছে, শুতে পারছি না, চিত হয়ে খেতে পারছি না, খেলে পরে বমি আসছে কিন্তু বমি হচ্ছে না। আমি আর কিছু বলতে পারছি না। আর কিছু বলতে পারছি, কষ্ট হচ্ছে বলতে? ঠিক আছে, বলতে হবে। আচ্ছা, মানে ব্যাপারটা হলো কি, আপনি কেমোটা সহ্য করতে পারছেন না সেজন্য হোমিওতে আসলেন, নাকি হলো তারা আপনাকে যে শেষ করে ফেললো যেটা বলছেন সেজন্য হোমিওপ্যাথিতে আসলেন? কি বলছেন আরেকবার বলেন দাদা, আমি বুঝতে পারিনি কথাটা। দুটা ব্যাপার, একটা হলো কেমোটা নিতে পারছি না এক, সেজন্য হোমিওপ্যাথিতে আসা, আর একটা হলো ওরা হলো শেষ করে দিয়েছে সেজন্য হোমিওপ্যাথিতে আসা। আসলে কোন কারণটা? আমি অ্যালোপ্যাথি খেতে পারছি না, সেটা বলছি না। মানে প্রথমে কেমোই ভালো হচ্ছিল, কিন্তু দিতে দিতে এমন একটা পর্যায়ে আর টানতে পারছেন না, এইটাই উনি প্রথম থেকে বোঝাতে চাইছে। আর টানতে পারছি না আমি। এবারে হোমিওপ্যাথি এই তো উনি প্রথমে, আচ্ছা আমি একটুখানি বলে নিই, উনি একদম প্রথমে আমার কাছে এসেছিলেন, তখন পিএসএ ছিল 51। তো তখন আমি ওই পরিস্থিতি দেখে, তখন ওটাও ধরা পড়ে ক্যান্সারটা, তো তখন আমি বলে দিয়েছিলাম অ্যালোপ্যাথির কাছে। উনি বলছিলেন তাও আমি যাবো না, তোমার এখানেই দেখাবো, তবু ওনারা গেছিলেন যেহেতু আমি বলেছি তাই। তারপর ওই কেমো নেওয়া শুরু করার পরে বেশ প্রথম ইউরিনের সাথে বালি বালি চলে আসছিল, সেটা ওনার ভালোই লাগছিল, উনি নিখুঁত ভাবে। এই যে বললাম যে প্রথম আমার কাছে এসেছিলেন, এসে তখন যখন ওষুধ নেন, ক্যাপসিনোমা তখন ধরা পড়ে, পিএসএ 50-র উপরে ছিল, তখন ওনার ছেলেরা খুব করেছিলেন যে অ্যালোপ্যাথি করাবেন, হ্যাঁ, এবং বারবার আমাকে রিপিট করছিলেন।
তো আমি বাধ্য হয়ে বললাম ঠিক আছে করেন। তারপর 12টা কেমোর পরে কিন্তু আবার আমার কাছে চলে এসেছেন ওখান থেকে। আমরা আবার কেসটা শুনি, কন্টিনিউ করি। সবসময় খুঁটিয়ে খুঁটিয়ে ওটা দেখতে থাকে। তারপরে দেখলো আস্তে আস্তে শ্যাবলা মতো আসছে, একটা বেশ ছাড়া ছাড়া দড়ি দড়ি মতো আসছে। এগুলো সব দেখতে পেলেন উনি। উনি নিখুঁত ভাবে দেখতেন, হ্যাঁ, ফেলার সময় দেখতেন এগুলো। তারপরে এবারে কেমোটা নিতে নিতে ভালোই হচ্ছিল। যখন 8টা কেমো নেওয়া হলো উনি একেবারে সুস্থ মতো অবস্থা, ভীষণ ভালো। তারপরে 9টা 10টার মাথা থেকে আবার এই কষ্ট এত বড় বেড়ে গেল, ওনার মনে হচ্ছে যে এই কেমোতেই উল্টো আরো ওনার ক্ষতি হয়ে যাচ্ছে, এত বেশি ওনার কষ্ট হচ্ছে। তাই জন্য উনি কিন্তু এই যে চলে আসলেন সেটার কারণ উনি পরে বলবেন। ওনারা অ্যাকচুয়ালি এই কারণটা উনি ওখানে বলেননি বলে আমি বলে দিচ্ছি। ওনারা যখন ওই 12টা কেমো চলছে উনি আর সহ্য করতে পারছেন না, ওই 11টার পর থেকেই 12টা নেওয়ার আগে থেকেই উনি বলা শুরু করেছিলেন ওখানে চল। কারণ ওনার কানে কয়েকজন বলেছেন একটা ক্যান্সারের পেশেন্ট পুরো ভালো আছে আমার কাছে, আর একটা কেসে 9টা কেমো নেওয়ার পরে সুস্থ আছে। এইগুলো সব শোনার পরে আপনারা যেটা পড়েছে, আপনাদের 2 দিন ওই কেসগুলো আলোচনা করেছিলাম, সেই সব কেসগুলো যখন ওনার পাশের আত্মীয়রা সব বলেছে যে হ্যাঁ ওখানে কিন্তু এইগুলো ভালো আছে, আপনারা কেন ওখান থেকে সরালেন পেশেন্টকে, তখন কিন্তু ওনার ছেলেরা আবার সিদ্ধান্ত নিয়ে এসেছেন। সেটা আর উনি এখানে বলবেন না, আমি শুধু বলে দিলাম আপনাদের জানার জন্য। আবার আমার এখানে ফিরে আসে। টোটাল 12টা কেমন নেওয়া হয়ে গেছে, আর পাচ্ছেন না। মাথা কেমন হচ্ছে। আচ্ছা, আরেকটা ওষুধ যদি যেটা দিনে 4টে করে, ওটা 4টে করে, যেটা খেতে একসাথে 4টে খেতে হবে, ওটাই কেমো ওষুধ। এটা কি ওষুধ ছিল, ওইটা একটু বন্ধ করে দিলাম, ওটা খেলাম না। ওই ওষুধটা বন্ধ করার পর টুকটাক খেতে পাচ্ছে, একজন ওটা খাচ্ছিল তো কিছু ঢুকছিল। কেমোর জন্য কন্টিনিউ যে মেডিসিনটা চলে সেটা বন্ধ করে দিয়ে এখন একটু খেতে পারছে না, ওটাই খেতে পারছিল না, খাবে না। তখন কেমোর টানতে 2-3 দিন পর থেকে না পাচ্ছি না, এবারে কেমো দিলে আমি মরে যাবো। আমি হাসপাতালেই মরে যাবো। না না, আর দেবে না কেমো আপনাকে, আর দেবে না। আশা করছি আমরা এখান থেকে ঠিক হয়ে যাবেন, আপনি নিশ্চিন্তে থাকেন। আমার এই কাঁচিটা একটা খোলার ব্যবস্থা করে দেবেন একটু পরে। একটা একটা হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পেরেছেন কি বলেছে লাস্ট কথাটা? একটু পরে ক্যাথিটারটা খোলার ব্যবস্থা করে দেবেন, এই কথাটা উনি বারবার গিয়ে ওই হসপিটালের ডাক্তারদেরও বলেছে, আমার ক্যাথিটারটা একটু খোলার ব্যবস্থা করুন। আর ভালো লাগছে না। মরে যাবো। এটা পরে সেট, ঠিক আছে। আমি বাবা তোমার কাছে এটা করেছি, আমি আর করতে হবে না, আমি আর হসপিটালে গেলে মরে যাবো, কেমো দিলেই মরে যাবো। আমার দমের কষ্ট চলে আসছে, আমার দমের কষ্ট চলে আসছে। ঠিক আছে, আর কিছু না। এবার আপনি একদম রেস্ট নেন, একদম হেলান দিয়ে আপনি ডক্টরের পাশে দাঁড়ান, গায়ে হেলান দিন। একদম রেস্ট নিন, কোনো অসুবিধা নেই। আর ওনাকে পাঠিয়ে দিলেও হবে যদি কাছে হয়, বাসা কাছে না দূরে? না, অনেক দূর, অনেকটাই দূর। ও বাবা, প্রায় ধরেন কত কিলোমিটার? অনেক অনেক। 3 ঘন্টার রাস্তা। উনি এতটাই দুর্বল লাগছে দেখেন ছেলের। আচ্ছা, ওনার সাথে আর কথা আমাদের নেই। আচ্ছা, ওনাকে পাশের ঘরে পাঠিয়ে দিচ্ছি আমরা, তারপরে আমি। আচ্ছা, এর রিভিউটা পরে দেখাই। আমি আগে কিছু নাকি রিভিউটা আগে দেখিয়ে দিই, তারপর কেস পরে দেখাচ্ছি। আমরা একটা অডিও শোনাচ্ছি। হ্যাঁ, আগে পেশেন্ট যে বললো না আমি চামচে ছাড়া খেতে পাচ্ছি না, চামচে করে খেতে হচ্ছে 5-6 চামচ, 4-5 চামচ মাত্র ওই ভাত একদম কাদা করে দিচ্ছে, সেটা খাচ্ছে। কিন্তু আমাদের কাছে পেশেন্টের বাড়ি থেকে ভিডিও পাঠিয়েছে, দেখুন।
উনি কিন্তু সারাদিন টুকটাক এইভাবে খাওয়া দাওয়া করতে পারছেন। বিস্কিট কিন্তু চিবিয়ে খাচ্ছেন, আগে চামচে করে গুলে দিতে হতো। সাবির ইনি একবার সেই ফোন করলেন না যে ছাদে উঠে পড়েছেন টাওয়ার। একদম একদম, আমি রিভিউ এর সময় ওটা বিষয়টা বুঝিয়ে বলে দেবো। আমি রিভিউ আরো একটু আছে, একটা অডিও কল আছে, তারপর আর ভিডিও কল হয়নি, এটা ওনারা ভিডিও পাঠিয়েছিলেন, ওনাদের স্কাইপ নেই বলে আমরা ভিডিও রেকর্ডিংটা করতে পারিনি। ভদ্রলোকের যেবার এসেছিলেন সেই ভিডিওটা শুধু দিলাম আপনাদের। হোয়াটসঅ্যাপ কল ছিল বলে ওটার ভিডিও রেকর্ডটা নেই। উনি আমাদের সঙ্গে ভিডিও কলে কথা বলবে বলে এখান থেকে বাড়ি যাওয়ার পরে যে পেশেন্ট ওই বাবার গায়ে ছেলের গায়ে মাথা দিয়ে দিল, চলতে পারছে না, সেই মানুষ কিন্তু 3 তলা সিঁড়ি ভেঙে উঠেছিলেন। পিছনে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছিল, সাপোর্ট দিতে হয়নি, উনি একা একা ধরে ধরে উঠেছিলেন। ওনার ছেলেরা বলবেন আশা করছি, আমি দেখাচ্ছি সে বিষয়টাও। ভিডিওটা এনে আবার আপনাদেরকে শেয়ার করছি, 1 মিনিট। ছুটে গেছে ভিডিওটা, এই যে আবার প্রেজেন্টিং করছি আমি। এনার ভিডিওটার এটা দেখুন। হ্যাঁ, মন দিয়ে শুনবেন, হ্যাঁ অডিওটা। একটু ভালো আছেন কিন্তু ব্যথা কমছে না, তাই তো? না, ব্যথা কমছে না বাবা। তাহলে ভালো আছেন বলতে কি ব্যথা ভালো হচ্ছে। আছেন? ভালো আছি বলছি আগের থেকে একটু একটু ভালো আছে। একটু ভালো আছে। উঠতে পারছিলাম না, এখন উঠতে পারছি। সময় সময় আবার একটু ভরতে হয়। আচ্ছা, ওনার কথাগুলো কি বোঝা যাচ্ছে? না, বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমি ওনার ছেলেদের কথা বোঝাচ্ছি। ওনার ছেলেরা সামনে ছিলেন, বাবাকে নিয়ে আসেননি। যখন ক্যাথেটার চেঞ্জ করা হতো 3 দিন জ্বালা যন্ত্রণা হতো প্রচন্ড, যেটা উনি আমাকে বলেছিলেন, বাবা ওই কষ্টটা যেন না হয় আমার। সেটা মাত্র আধা ঘন্টা। এটা কি শোনা যাচ্ছে? কোমরটা নাড়াতে পারতো না উনি, আর ওই প্রস্রাবের মুখটা দিয়ে সাদা সাদা কিছু বের হতো। বাবা বলতো পুচ টাইপের বের হতো, পুজ মতো বার হতো, শ্যাদলা শ্যাদলা মতো বার হতো। কিন্তু সেটা এবার আর বার হয়নি, শুধু হেডফোন হলে শোনা যাবে, শুধু আমি অবশ্য শুনতে পাচ্ছি। একটু সাউন্ডটা লো আছে, কিছু করার নেই। তো বার হবে, গুঁতো আবার লাগছে। কিছু হলে ওই 2-3 সেকেন্ড আর কোনো ময়লা এখন আর আসছে না। আসেনি এখনো পর্যন্ত। কি বললো শুনলেন? আর এখন কিন্তু প্রোস্টেটিক ইয়েতে, যেটা আমাদের ক্যাথিটারের যে ব্লাডার এবং ক্যাথিটারের পাইপে কিন্তু আর কোনো ময়লা আসছে না। নাম্বার 1 কি উঠতো, গলাটা না আসতো, সেগুলো এখন সব ঠিক আছে। সেগুলো হয়তো 2-1 দিন পরে খুব রিয়ার, ওটা না দিলে ওষুধ খাওয়ার পরে এখান থেকে পেশেন্ট প্রতি মিনিটে 2-3 বার করে হিক্কি উঠতো আগে। ওই হিক্কিটা আমাদের এখান থেকেই ঠিক হয়ে যায়, মানে এখান থেকে ওষুধ নিয়ে যাওয়ার পরে 3 দিনের মধ্যে হিক্কি ঠিক হয়। যেটা ওই বললেন না প্রথমেই, ঢেকুর উঠছে মনে হচ্ছে, সব ভিতর থেকে যেন কেমন সব বাজে গন্ধ আসছে, ওইটা 1 দিন পর থেকেই ঠিক হয়। এবং গা বমি ভাবটা 3 দিন পর থেকে ঠিক হয়ে যায় পেশেন্টের। তারপরে উনি ওই চিবিয়ে চিবিয়ে খাচ্ছিলেন একা একা। তার আগে তো বললেন না যে কাদা করে দিতে হয়। হ্যাঁ, প্রথমবার আসলেন যখন, যে ওই দিন এখান থেকেই ঠিক হয়ে গেল। ওইটা খেয়েই ঠিক হয়ে গেল। আর পরের দিন তো কথা বলার জন্য উপরে উঠে গেল না, কি বলছিলেন? হ্যাঁ, ও মোটামুটি 2-3 সেকেন্ডের মধ্যে, 3 মিনিটের মধ্যে উপরে উঠে গেছিল, 2 তলায় উঠে গেছিল। একা না কেউ ধরে নিয়ে যেতে হয়েছিল? না, মেজো মামা পিছনে দাঁড়িয়ে ছিল, বাবা সিঁড়িতে উঠছিল। ও একাই উঠে গেছে সিঁড়ি যাতে দিয়ে। এই যে ঘটনাটা বলছি শুনুন, মাথা ফাতা ঘুরে পড়ে না যায়, ওই জন্য মামা পিছন ওই কষ্টের পেশেন্ট 3 তলায় উঠে গেল কথা বলবে তাই। আচ্ছা, মনে জোর আছে, মনে প্রচন্ড জোর আছে। ধরেন আমার এখানে তো হাঁটতেই পারছিল না, ধরে ধরে নিতে হচ্ছিল। হ্যাঁ, শুয়ে পড়েছিল কষ্টের চোটে। ফোনে
যে আপনি শুধু ব্যথাটা কমিয়ে দিন, তারপর ব্যথাটা কমিয়ে দিন, তারপর আমি দেখে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি বললাম, কি দেখে নেবেন তাহলে আপনি? বলে না, তোমার ওষুধ খেয়ে দেখবো। মনের জোরটা খুব বেশি আছে। ঠিক আছে। সাবির মিউট আছিস। পিএসএটা বোঝা যাচ্ছে তো? পিএসএটা 100 বেশি, পিএসএ 100 বেশি, 100 বেশি পিএসএ দেখতে পাচ্ছেন? পিএসএ এইগুলো সব করা হয়েছিল আরজি করে। একদম, এই দেখুন, এই যে লেখা আছে আরজি কর। দাঁড়ান 1 মিনিট, আমরা আরো রিপোর্ট দেখাচ্ছি। আচ্ছা, এর সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটার জন্য উনি খেতে পারছিলেন না, এবং পরে গিয়ে এই বিষয়টা দেখুন, ডাক্তাররা যেটা এই করছিল না, গুরুত্ব দিচ্ছিলেন না, কিন্তু ইরোসিভ ফান্ডাল গ্যাস্ট্রাইটিসের ফান্ডাসের ওখানে ইরোশন হয়ে গেছে, পেশেন্ট কিছু খেতে পাচ্ছে না, ওদের কোনো দায়িত্ব গুরুত্ব কিছুই নেই, ওরা কেমো দিয়েই যাচ্ছে, কষ্ট পাচ্ছে পেশেন্ট, ওরা কেমো দিয়েই যাচ্ছে, পেশেন্ট কিছু খেতে পারছে না, জ্বালা করছে। এই যে এপিগ্যাস্ট্রিক রিজিয়ন থেকে শুরু করে মানে একেবারে বিদিকিস্তি অবস্থা পেশেন্টের, চেস্ট ফেস সব জ্বালা করছে, ওদের কোনো যায় আসে না, ওরা কিন্তু ওদের দিয়েই যাচ্ছে কেমোটা। এবার দেখুন বায়োপসি রিপোর্টটা দেখাচ্ছি, দেখুন হাতে লেখাটা, হাতে লেখা একদম। এই হচ্ছে আরজি কর মেডিকেল কলেজের বায়োপসি রিপোর্ট, অ্যাডিনোকার্সিনোমা প্রস্টেট। এখানে দেখুন, এই যে প্রস্টেটিক অ্যাসিনার অ্যাডিনোকার্সিনোমা, প্রস্টেটিক টিস্যুর করে বায়োপসি করে কিন্তু এই রিপোর্ট চলে এসছে, খেয়াল করছেন? আচ্ছা, এবার দেখুন এখানে কি লিখছে, দেখুন ওখানকার ফাইনাল রিপোর্ট। কার্সিনোমা পোস্টেট MCRPC। এই MCRPCটা আপনারা গুগলে দিলে দেখতে পাবেন, মেটাস্টেটিক ক্যাস্ট্রেশন রেসিস্টেন্ট প্রোস্টেট ক্যান্সার। এটা হচ্ছে একটা অ্যাডভান্স স্টেজের প্রোস্টেট ক্যান্সার, যেটা কিনা ওরা লিখছে পেশেন্ট লঙ্গার হয় না, তাই সে হরমোন থেরাপি দেওয়া হোক, কেমোথেরাপি দেওয়া হোক বা ইমিউনোথেরাপি বলে একটা হয়েছে, কোনোটাতেই কিন্তু এটা এই পেশেন্ট আর লং লাস্টিং করে না। গুগলই দিচ্ছে, আপনারা দেখবেন MCRPC দিলে প্রোস্টেট কার্সিনোমা প্রোস্টেট MCRPC দিলে ওটাই দিচ্ছে রিপোর্ট। ওকে, তাহলে আমরা এই কেসের কিন্তু ভিডিও রিভিউ পেলাম যে পেশেন্ট কতটুকু সুস্থ আছে, তাই না? আমরা তাহলে আশা করছি সবাই বুঝতেও পেরেছি কেসটা কেমন কি বলেছে পেশেন্ট। তো আপনারা হ্যান্ড রাইজ করবেন যে কার কি মনে হচ্ছে এই কেসটাতে, তাই না স্যার? সবচেয়ে ক্লিয়ার তো, কারোর কোনো অসুবিধা নেই তো? আশা করছি নেই। কিষান, আই বাবা, আজকে কিষান দা প্রথমে। ওকে কিষান স্যার বলুন কি অবস্থা? হ্যাঁ, দুজনেই লেগে পড়েছে। কিষান দা বলুন। ধন্যবাদ, কেস যেভাবে নিয়েছেন এবং করছেন সেটা খুবই ভালো। আমার মনে হলো যে আপনার নেটটা একটু সমস্যা আছে দাদা। আচ্ছা আচ্ছা, শোনা যাচ্ছে না? ক্লিয়ার এখন ঠিক আছে, বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি একটু জোরে বলছি। প্রশ্ন হচ্ছে আপনার তো কেমন ছিলেন, কিন্তু নিজেও বললেন যে আমি কয়েক কেমন ভালো ছিলাম, আমার আর হচ্ছে না, আমার ডাক্তারটাকে একদম মানে খারাপ করে দিল, ধ্বংস করে দিল, ওনার ভাষাতে আর কি, একদম নষ্ট করে দিল, বেকার করে দিল, কোনো কিছু খেতে পারছে, আবার খেলে
পুরোটা ওর একবারে ভেঙে পড়েছে, আর কিছু নেওয়ার নেই। তো এই বিশ্লেষণটা হচ্ছে, এবং তার সঙ্গে আমি যেটা এবার আমি নিচ্ছি, যেটা হচ্ছে ডিলুশন থিন বডিজ, আর একটা হচ্ছে ডিলুশন বডি লাইটার দেন এয়ার, অর্থাৎ তার শরীরের মধ্যে এখন কিছুই নেই, পুরো হালকা হয়ে গেছে, কোনো কিছু সহ্য করতে পারছে না। এমনকি যে অ্যালোপ্যাথি ওষুধগুলো খাচ্ছে সেগুলো খেতে পারছে না, ওর ছেলে ওকে নিষেধ করেছে, তবু কিন্তু কোনো কিছুই করতে পারছেন না। এবারে ডিলুশন থিন বডি, যেটা আমি একটু এক্সপ্লেনেশন করছি, and go পেশেন্টের শরীরটা এমন হয়ে গেছে যে মনে হচ্ছে যে কোনো কিছু ওষুধ বা কোনো কিছু খাবার নিলে টুকরো হয়তো পাশাপাশি হতে পারে, কিন্তু সালফারের সেন্সেশন হচ্ছে থিন ইজ গেটিং, আর থুজার সেন্সেশন হচ্ছে থিন বডিজ। এই দুটো রুব্রিক আমি আর বিশ্লেষণে গেলাম, দুটো রুব্রিক স্যার আমার। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ, ধন্যবাদ। আশিস দা বলুন। কিষান দা তো সারা মাঠে দৌড়ে আসলো, আমি তো অত জায়গায় দৌড়াবো না, আমি তো একেবারে গোলের সামনেই বল মারবো। লাস্টে রোগী একটা কথা বলেছে, আগে আমার ক্যাথিটার খোলার ব্যবস্থাটা করে দিন। তার মানে লাইট ডিজার ফার্স্ট। আমি এখানে শুধু আর্সেনিক অ্যালবাম চিন্তা করছি। থ্যাংক ইউ স্যার। খুব ভালো। ভূপেশ দা। হ্যাঁ, নমস্কার সবাইকে, নমস্কার। তো আমি কিন্তু ভাবছি অন্যরকম, ওনারা যেমন ভাবে ভেবেছেন আমি একটু অন্যরকম ভাবে ভেবেছি। যে আমি লাস্টের দিকে উনি বলেছে যে এখন বাবা তুমি যা করবে আমাকে সুস্থ করে দাও, আমি অ্যালোপ্যাথি খেতে পারছি না। এই লাইনটা কি ঠিক আছে আমি যেটুকু শুনেছি? আচ্ছা, ঠিক আছে, উনি অনেক শেড বলে গেছেন, বলুন সবাই সবার ইচ্ছা মতো বলে গেছেন। হ্যাঁ, আরো অনেক কথা বলেছেন আর কি। তো আমি এখানে পারেন ধরুন। হ্যাঁ, তো আমি এখানে এস্টামোনিয়ামের কথা ভেবেছি, যে ক্যারি ডিজায়ার টু বি ক্যারিড শোল্ডার ওভার দা ফিয়ার এসকেপ উইথ ডিজায়ার টু ফিয়ার ইনজুরি বিং ইনজুর্ড অফ ফিয়ার ডেথ অফ ফিয়ার পয়জন বিং পয়জন ফিয়ার অফ বাবা here strangers of light desire for praying night delusions strange objects seem delusion for his এতগুলো রুব্রিক আমি ধরে ফেলেছি। দারুণ, মানে একটাও ছাড়েননি আপনি। সুন্দর, আপনার জায়গাটা, ভাবনার জায়গাটা খুব সুন্দর। এবং ডেলিরিয়াম ক্রাইং এট নাইট নাকি একটা আছে না, সেটা প্রেইং এট নাইট। আমি ধরেছিলাম ডেলিরিয়াম ক্রাইং উইথ হেল্প ফর, ওটাও ধরা যাবে। আচ্ছা, প্রেইং এট নাইট ধরুন সবাই, ঠিক আছে। ধন্যবাদ ভূপেশ স্যারকে। আর কারো কাছে শুনবো না সবারটাই শুনবো? গোপীনাথ দা আছে, জালালউদ্দিন স্যার আছে, সবারটাই শুনি। আচ্ছা, সবারটাই শুনি, চলেন। প্রথমে এসছে মেহেদি কবির, এমডি কবির হোসেন স্যার। কবির হোসেন স্যার বলুন আগে, পরস্পর যাবো, যারা যারা পরপর হ্যান্ড রাইজ করেছেন পরপরই যাবো। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। আমি যেটা ভাবছি, মানে পেশেন্টের যে ভার্সন বা পেশেন্ট যেটা বলছে, সেটা পেশেন্ট হচ্ছে যে দীর্ঘদিন ধরে কেমো চলছে, সে কেমোতে খুব কষ্ট পাচ্ছে। সে কেমোতে কষ্ট পাওয়ার জন্য সেখান থেকে বেরোতে চাইছে, মুক্তি চাইছে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, সেখান থেকে মুক্তি চাইছে, এবং মানে একটা ও যে অ্যালোপ্যাথি ট্রিটমেন্টে কেমোতে আছে, সে কেমো থেকে বেরোতে যাচ্ছে সেখান থেকে, এবং সে অসহায় ভাবে আছে, কিছু খেতে পাচ্ছে না। মোট কথা হচ্ছে কিছু খেতে পাচ্ছে না, কিছু করতে পারছে না, আর ফিলিংসটা বেশি ওখান থেকে মুক্তি চাইছে আপনার উপরে নির্ভর করে। তার জন্য আমি একটা রুব্রিকের কথা ভাবছিলাম, ডিলিউশন রেলওয়ে ট্রেন ইন রেলওয়ে কার সি ইজ বেক্স আদার্স টু হোল্ড হার। এটা ধরে মানে একটা থেকে আরেকটা জায়গায় চলে যেতে চাইছে, এবং হেল্পলেসনেস ফিলিং, আর কিছু খেতে পাচ্ছি না, আমার খাবার করতে পারছি না, যার জন্য রেস্টলেসনেস, বেড ইন, টসিং অ্যাবাউট ইন। এই তিনটে ধরে আমি স্যাঙ্গুইনিয়ার কথা ভাবছিলাম। প্রথম রুব্রিকটা আরেকবার বলুন। ডিলিউশন রেলওয়ে ট্রেন। ও আচ্ছা, রেলওয়ে, ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ। এই তিনটে ধরে আমি স্যাং ক্যানের কথা ভাবছিলাম। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।
নেক্সট হচ্ছে আমাদের সঞ্জীব নন্দী স্যার হ্যান্ড রাইজ করেছিলেন, বলুন সঞ্জীব নন্দী স্যার। আচ্ছা স্যার, আমার যেটা একটু অন্যরকম ভাবে ভেবেছি যে উনি একটা সানশাইন চাইছেন, মানে উনি আর পারছেন না কোনো কিছু নিতে নিতে, তার যা অবস্থা, উনি একটু আলো চাইছেন, সানশাইন চাইছেন, এবং ছেলের কাঁধে মাথাও দিয়েছেন, ঘাড়ে হেলিয়ে রেখে দিয়েছেন। সেখানে আমি জেল সেমিয়ামের কথা চিন্তা ভাবনা করছি, এটুকুই বলার ছিল। মানে ধন্যবাদ। সান মেডিলিউশন। ওকে, আমরা চলে যাব হচ্ছে জালাল উদ্দিনের কাছে। ডক্টর জালাল উদ্দিন। আর আমি তো স্যার সিস্ট হয়ে গেছি স্ট্যামোনিয়ামে স্যার। ওকে, ডিলিরিয়াম ক্রাইং উইথ হেল্পার সিকিং এইড ফর লাইট ডিজার্ভার। আমার স্ট্যামোনিয়ার বাইরে আমি জাতি বাঁচতে না স্যার। গোপীনাথ স্যার বলুন। ধন্যবাদ জালাল স্যারকে। গোপীনাথ স্যার। গোপীনাথ স্যার হ্যান্ড রাইজ করেছিলেন, বলুন। হ্যাঁ, আমি নমস্কার। আমি স্ট্যামোনিয়ামের সাইডে আছি। স্ট্যামোনিয়ামের বেশিরভাগ রুব্রিক ডিসকাস করে নিয়েছে, তাই আমি বলতে চাই না। স্ট্যামোনিয়াম ওই রুব্রিকটাই আমার এসেছিল। সঙ্গে সঙ্গে আর্সেনিক কিছুটা বুঝার একটু প্রথমে ছিল যে আর্সেনিক উনি আসছেন কিনা, কারণ উনি একবার বলছেন যে আমার ওই কমপ্লেন করছে যে ওরা জোর করে আরো বেশি দিল। তারপরে কিন্তু লাস্টে কিন্তু ওর যে বলার যে একটা ভঙ্গি ছিল যে আমাকে বাঁচান, আমি আর পাচ্ছি না, সেখান থেকে আমি স্ট্যামোনিয়ামটাকে রাখছি। ধন্যবাদ। ডক্টর ইকরামুল হোসেন হ্যান্ড রাইজ করেছিলেন, বলুন। স্ট্যামোনিয়ামেই যাচ্ছে, কিন্তু আমি একটু অন্যরকম ভাবে ভাবার চেষ্টা করেছি। এটা হলো যে উনি কেমোতেই আছেন, কেমোটা ওনার কাছে তিতা হয়ে গেছে। ওই যে একটা রুব্রিক আছে যে ডিলিউশন স্ট্যান্ডিং, হেড স্ট্যান্ডিং, tilted, she were standing on her head, আছে না এরকম একটা অ্যাসিড ফস। আচ্ছা আচ্ছা, বেড টিল্টেড যেটা, তাই তো? উনি কেমোতে ছিলেন, উনি কিন্তু প্রথম থেকে কেমোতে ভালো ছিলেন, তারপরে আবার কেমোতে গিয়েই ওটাই আসলে ঝামেলা হয়ে গেল। এই জন্যই এরকম ভাবে ভাবছি। ওকে, দারুণ। আপনার ভাবনাটা অনেক সুন্দর, নতুন ভাবনা। ধন্যবাদ। তো আর কারো কাছে তাহলে যাচ্ছি না, আমরা বলে দিই। দুলাল দা, আপনি একটু প্রেজেন্টেশন করবেন। আচ্ছা, মৃত্যুঞ্জয় স্যার বলুন, আবার কি বলবেন? হ্যাঁ স্যার, ও প্রথমে দেখুন বলেছিল যে কেমো নিয়েছে, কেমো যখন নিচ্ছে তখন কিন্তু ভালো ছিল। ও বলেছিল 3টে কেমো নিলেই হবে। আচ্ছা, ও ততক্ষণ পর্যন্ত কিন্তু চুপচাপ ছিল, ততক্ষণ পর্যন্ত কন্টেন্ট ছিল। যখনই 3টে পেরিয়ে গেল, 4টে পেরিয়ে গেল, 5টা পেরিয়ে গেল, তখন কিন্তু অধৈর্য হয়ে গেল, আর আমি পারছি না। কিন্তু প্রথম দিকে কিন্তু কোনো কমপ্লেন করে নাই। ওকে বারবার কিন্তু বলেছে আমাকে 3টে বলেছিল, আমাকে মাত্র 3টে কেমো বলেছিল। এইটা একটা পয়েন্ট আমার লাগলো যে ততক্ষণ পর্যন্ত ঠিক ছিল। যখনই বেশি বেড়ে গেল, অধৈর্য হয়ে যাচ্ছে এবার, তখনই কমপ্লেন দিচ্ছে। আর একটা শেষের দিকে কেঁদে কেঁদে বলছে আমাকে বাঁচান, এইটাও একটা পয়েন্ট আমার কাছে মনে হলো যে হেল্প কলিং বাই ক্রাইং, এটা একটা পয়েন্ট। এই দুটো পয়েন্ট মনে হলো। এই দুটো পয়েন্ট নিয়ে প্রথম দিকে যেটা আসলো সেটা হচ্ছে তার এক্সট্রা ভ্যাকেন্সি ছিল, প্রথম ধৈর্য ছিল, তারপর অধৈর্য হয়ে গেল। একটা ওপিয়ামের দিকে সেট পাচ্ছিলাম আমি। ধন্যবাদ। সুভাষিস দা বলুন, আপনারটাও শুনি। প্রণাম সবাইকে। আচ্ছা, আমার না আসলো ল্যাক কেনাই নাম। আমি 3টে নিয়েছি। একটা হচ্ছে ডিলিউশন বিট্রেড দ্যাট শি ইজ, নিয়েছি ডিলিউশন বিট্রেড দ্যাট শি ইজ, ডিলিউশন রং সাফার্ড রং হি হ্যাজ, আর লাইট ডিজায়ার ফর ল্যাক কেনাই নাম। ধন্যবাদ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার মেডিসিনটাই ভুল হয়েছে, সবারটাই হয়তো ঠিক, কিন্তু আমরা যেভাবে ধরেছিলাম সেটা একটু অন্য। ওকে, আব্দুল রাজ্জাক স্যার, তবুও আরেকবার শুনি, আমরা শেষ করতে গিয়েও আরেকবার শুনি স্যার। জি স্যার, আমি যেটা চিন্তা ভাবনা করেছি যে রোগী শেষে বলছে যে আমি আর পারছি না, কেমোতে আমার ক্ষতি হচ্ছে, হ্যাঁ এবার কেমো দিলে মরে যাব। এখন রোগীর যে অবস্থা, রোগী এখানে কেমো দিয়েই তার 9টার পর থেকে পরের গুলো থেকে শুরু হয়ে গেছে। আমি এখানে ডিলিউশন রং
suffered wrong he has, এবং rest cannot rest when things are not in proper place, এবং fear pain will become unbearable. তিনটার উপর ধরে আমি কার্সিনোজেন চিন্তা করছি। ধন্যবাদ। বাহ, নতুন আরো সুন্দর একটা ধারণা, ধন্যবাদ স্যারকে। তবুও বলবো, এবারও বলছি, এখনো কারোর হয়নি, মানে আমাদের মতো হয়নি। আমরাও হয়তো যেটা দিয়েছি কাজ করেছে বলে এটা হয়েছে, শুধু তাই নয়, অ্যাকচুয়ালি আমরা টোটাল কেসটাকে ডিকোড করেছিলাম। আমরা তিনজন মিলে বসে অনেকক্ষণ ধরে কেসটা নিয়ে ভেবেছিলাম, ডিকোডিং করে এক জায়গায় এসে তিনজনের ভাবনাটা, এই ধরনের ভাবনা আমরা সবগুলোই ভেবেছিলাম, ভাবিনি তা নয়, প্রায় সবগুলোই ভেবেছিলাম, ওই অ্যাসিড ফসের সাইডটা বাদ দিয়ে সবগুলোই ভেবেছিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা অংশগ্রহণ করেছেন। তো আমরা আমাদের ভাবনার রুব্রিক গুলোতে যাচ্ছি, যেগুলো ধরে পেশেন্ট সুস্থ আছে। আপনাদের ভাবনাগুলোকে ভুল বলছি নয়, অনেক সুন্দর, অনেক স্ট্যান্ডার্ড চিন্তা ভাবনা, কিন্তু এই কেসটাতে এইভাবে ভাবলে কেমন হয় আপনারা দেখুন। দুলালদা প্লিজ দেখুন, মাইন্ড রিপ্রোচিং আদার্স পেন্স ডিউরিং, মানে রিপ্রোচিং কি? রিপ্রোচিং হচ্ছে নিন্দা করা বা তিরস্কার করা। এখন আদার্স অন্যদের তিরস্কার করছে বা নিন্দা করছে কখন? পেনের সময়, যন্ত্রণার সময় বা কষ্টের সময়। কাকে তিরস্কার করলো? আমাদের পেশেন্ট, যারা কিনা প্রথম 9টা কেমো দিয়ে ওনাকে সুস্থ রেখেছিলেন, তাদেরকেই পরবর্তী 3টে কেমো নেওয়ার সময় যখন প্রচন্ড কষ্ট বাড়লো, তখন তাদের তিরস্কার করতে শুরু করলো, তাদের নামে নিন্দা করতে শুরু করলো আমার সামনে। কি বলছেন? ওরা আমাকে জরাজীর্ণ করে দিয়েছে। কি বলোটা, মানে জরাজীর্ণই বলতে পারেন, ওটা অন্য কোন একটা ভাষা বলেছিলাম, খেয়াল আসছে না এই মুহূর্তে। যাই হোক, 12টা বাজিয়ে দিয়েছে। হ্যাঁ, ঝাঁঝরা করে দিয়েছে, ঝাঁঝরা, ইয়েস স্যার, ঝাঁঝরা করে দিয়েছে, একদম একদম ঝাঁঝরা করে দিয়েছে। আমার চলার শক্তি নেই, অন্যদের নিন্দা করছে, নিজের কষ্ট যখন বেড়ে গেছে। প্রথম 9টা কেমোর সময় কিন্তু নিশ্চয়ই ভালো কথা বলেছিলেন, কিন্তু লাস্ট 3টের পরে কিন্তু এসে আমাদের সঙ্গে ওনাদের নিন্দা করা শুরু করে দিয়েছে। এখন কি হচ্ছে? মুড রিপালসিভ, মুড মানে মেজাজ, রিপালসিভ বিরক্তিকর মেজাজ হয়ে গেছে। হ্যাঁ, এই কেমো সে আর সহ্য করতে পারছে না। মুড মানে বিরক্তকর মেজাজ হয়ে যাওয়ার কারণে কেমো আর সহ্য করতে পারছে না, বা কেমোর মেডিসিনও আর সহ্য করতে পারছে না, শুনলেই রেগে যাচ্ছে। মুড রিপালসিভ হয়ে কি করছে? এসকেপ অ্যাটেম্পটস টু রান অ্যাওয়ে টু, এসকেপ অ্যাটেম্পটস টু রান অ্যাওয়ে টু, সে এসকেপ করতে যাইছে, ওই জায়গা থেকে পালানোর চেষ্টা করছে। কিভাবে? রান অ্যাওয়ে টু, দ্রুত বেগে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। ধরুন একটা ট্র্যাক দিয়ে চলছে, চিকিৎসা পদ্ধতি একটা ট্র্যাক এসে দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে বিপদ দেখে, অ্যাকচুয়ালি এই রান অ্যাওয়ে টু কথাটা ব্যবহার হয় বিশেষ করে কোনো বিপদ বা ভয় বা কোনো আশঙ্কা করেই সেখান থেকে রান অ্যাওয়ে করে, দ্রুত গতিতে চলে যায়। তো রান অ্যাওয়ে টু মানে ও যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেই রাস্তায় বিপদ দেখে সে রাস্তা ছেড়ে দিয়ে এসকেপ করে, মানে ট্র্যাক দিয়ে দৌড়াচ্ছিল কিন্তু এসকেপ করে দ্রুত বেগে অন্য দিক থেকে পালানোর চেষ্টা করছে। কারণ লাস্ট 3টে কেমো নেওয়ার পরে সে জরাজীর্ণ অবস্থা, ঝাঁঝরা হয়ে গেছে, সে ওই রাস্তায় আর যেতে চাইছেন না, ওখান থেকে সরে যেতে চাইছেন। এই জন্য ধরলাম এসকেপ অ্যাটেম্পটস টু রান অ্যাওয়ে টু। ওকে, এটা কিন্তু ফার্স্টে যে রুব্রিকটা আপনারা বুঝে গেছেন, ওটা কিন্তু সিঙ্গেল মেডিসিন নাক্সের। আর লাস্টের দুটো রুব্রিকও দেখুন, খুব গুরুত্বপূর্ণ এই কেসের ক্ষেত্রে। ইনটলারেন্স কমপ্লেন্টস, ইনটলারেন্স অফ হিজ কমপ্লেন্টস, নিজের কষ্ট সহ্য করতে পারছে না সে আর। সিঙ্গেল নাক্স, তাহলে কখন ইনটলারেন্স, মানে প্রত্যেক পেশেন্টই তো তার কষ্ট সহ্য করতে পারে না, তাই না? তাহলে আমরা এই রুব্রিকটা কিভাবে ধরবো? এই রুব্রিকটা এইভাবে ধরতে পারি। এই রুব্রিকটা ব্যাখ্যাটা কিছুটা এরকম হয়, যদি আমি ছোট করে বলার চেষ্টা করি। এ পারসন ইজ আনএবল টু বেয়ার অর tolerate their own complaints, suffering or discomfort. They may become extremely irritated, restless or distressed due to their own physical and mental ailments. একজন ব্যক্তি নিজস্ব যেসব কষ্টের জন্য ওন কমপ্লেন্টস, নিজের অভিযোগগুলো করছে, খুব সাফারিং এর কমপ্লেনটা করছে, কি কখন এক্সট্রিমলি রেস্টলেস অ্যান্ড ইরিটেট অবস্থায়, ডিস্ট্রেসড অবস্থায়, তার মানসিক অবস্থা ভালো নেই।
তাই জন্য আমরা এই জায়গাটায় ওই রুব্রিকটা ধরা হলো। তাহলে মানে পেশেন্ট এসেই আমার কষ্ট সহ্য হচ্ছে না বললেই কিন্তু ইনটলারেন্স নয়। ইনটলারেন্সে কি কি থাকবে বললাম? একটা ডিস্ট্রেস অবস্থা থাকতে পারে, ইরিটেবল অবস্থা থাকতে পারে, হ্যাঁ, সহ্য করতে পারছে না সেটা ইরিটেবিলিটির সাথে বলতে পারে, রেস্টলেস অবস্থার সাথে বলতে পারে, অসহ্য হচ্ছে, সহ্য করতে পারছি না। স্যার পরাগ স্যার বাধ্য হয়ে জিজ্ঞেস করলেন, উনি এত হাঁপাচ্ছেন, কথা বলতে বলতে এত হাঁপাচ্ছেন, মানে ওদের উপরে রাগটা আর কষ্টটা এত জোরে বলার চেষ্টা করছে, হাঁপিয়ে পড়ছে উনি, কথা বলতে অ্যাকচুয়ালি ওনার কষ্ট হচ্ছে, সাথে কমপ্লেন্সটা বেশি আবেগের সাথে করার ফলে উনি আরো বেশি হাঁপিয়ে উঠছেন, তাই না পরাগ স্যার? সেরকমই তো ছিল, একদম একদম ডিস্ট্রেসড অবস্থা ছিল একদম। ডিলিউশন ডাই মাস্ট সি, তার মনে হচ্ছে সে মারা যাবে, সে মাস্ট সি ডাই, ডিলিউশন ডাই মাস্ট সি, বুঝতে পারছেন? সে তো বারবার বললো না যে আমি দেখেন কোন জায়গায় বললো, যখন তার ইউরিনটা আটকে গেল, ক্যাথেটার পরাতে গেল, তখনও কিন্তু সে বলল আমি আর পারছি না, আমি মারা যাবো, বাবা আমার নিয়ে চল। তবে একটা বিশেষ উপকার যেটা আমাদের সঙ্গে উনি ফোনে বলেছিলেন, ওনার ছেলেরা, রেকর্ডিংটাই ছিল, খুব স্লো হয় আপনারা বুঝতে পারেননি, প্রতিবার যখন উনি ক্যাথেটার পড়াতে যান তখন কিন্তু প্রচন্ড পেন হয়, 3-4 দিন ধরে, 3-4 ঘন্টা পর্যন্ত সহ্য করতে পারে না, এবং 3-4 দিন ধরে কিন 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 করতেই থাকে, ওই জায়গাটা হতেই থাকে। আমাদেরকে যাওয়ার সময় উনি বলে গেছিলেন, বাবা ওই জিনিসটা তোমরা একটু দেখো তো, মানে আপনাদের সঙ্গে আলোচনার পরেও আরো কিছু সময় বসেছিলেন, তখন উনি বলেছিলেন, বাবা দেখো তো, আমি ওই তো সামনে এতে যাবো ক্যাথেটারটা চেঞ্জ করাতে, তোমরা একটু দেখো আমার যেন কষ্ট না হয়, এরকম একটা ওষুধ দেবে তোমরা যাতে পেনটা কমে। আমরা বললাম হ্যাঁ, আরো একটা পিএল দিয়ে দিলাম হাতে, ঠিক আছে। কিন্তু সত্যি বলতে ওনার ছেলেরা আমাদেরকে বলেছিলেন, এখানেই বলেছিলেন নেক্সট ডে এসে, যে আমরা ক্যাথেটার পরানোর পরে কয়েক মানে ওই আধ ঘন্টার মতো ছিল, তারপর আর ছিল একদম একদম আধা ঘন্টার মতো কষ্ট ছিল, আর কিছু ছিল না, 3 দিন ধরে কোনো কষ্টই পাইনি। এবং সব থেকে মজার জিনিস যেটা শুনেছেন, কেমো দেওয়ার সময় কন্টিনিউ কিন্তু মানে ক্যাথেটার দিয়ে ব্লাডারে ময়লা যাচ্ছিল, সাদলা যাচ্ছিল, আমাদের মেডিসিন খাওয়ার পরে কিন্তু আর সাদলা যাচ্ছে না। কারো কোনো কোয়ারি বা কোনো কোশ্চেন? এগুলোতে পটেন্সি কিভাবে জানবো? 0 দিয়েছিলাম আমরা। এখানে আমি আর একটা রুবিক্স ভেবেছিলাম। বলুন স্যার। এটা হচ্ছে লংিং রিপোজ এন্ড ট্রাঙ্কুইলিটি ফর। হ্যাঁ অবশ্যই স্যার, হ্যাঁ স্যার ছিল, পেশেন্টের ছিল, আমি নার্স ভেবেছিলাম সমস্ত কিছু ভেবে। আমার যেটা ছিল ইনটলারেন্স কমপ্লেন অফিস আর ল্যামেন্টিং, আর ওই ইয়েটা ধরেছিলাম আমি লংিং রিপোজ ছিল স্যার। ওর ছেলের কোলে ওই জন্য মাঝে মাঝে কেমন পড়ে যাচ্ছিল, অ্যালোপ্যাথি যে এই সমস্ত গুলো যে কেমো টেমো এতগুলো নিয়েছে, রিপোজ এন্ড ট্রাঙ্কুইলিটিটা হচ্ছে মেন্টাল শান্তি, মানসিক, শারীরিক নয়, সে মানসিক শান্তি চাইছে। অন্যরকম চলে এসছে দাদা, লেখাটা অন্যরকম চলে এসছে। হ্যাঁ, লংিং রিপোজ এন্ড ট্রাঙ্কুইলিটি। দেখেন মানে স্যার দারুণ একটা ধরিয়ে দিয়েছেন আমাদের, ধন্যবাদ। বারবার বলছিল আমাকে একটু শান্তি দাও, মানে কষ্টটা সব দিক থেকে কমাতে বলছি স্যার। আমরা এত সাইড দিয়ে নাকসে চলে গেছি। হ্যাঁ বলুন দুলালদা বলুন। মানে এই রোগীর কথা বলেছে, আমাকে যদি আবারও কেমো দেয় আমি আর বাঁচবো না, এই কথা কিন্তু বলেছে। আমাকে যদি আরো কেমো দেওয়া হয় আর দিলে আমি আর বাঁচবোই না। এই জন্য কিন্তু এই রোগ বিস্তারের গুরুত্ব আছে, লংিং রিপোজ আছে, ওখান থেকে আমাকে মুক্তি দিল বাবা, তোরা মুক্তি চাইছিল, আর তো হচ্ছে ওখানে ছেড়ে দিলি মানে আমি ডেলিউশন ডাই, সি মাস্ট ডাই, ওখানে গেছি মানে আমি মরবো, আর একটা কেমো দিলেই কিন্তু আমি মরবো। ব্যাপারটা দুই জায়গায় একটা মানুষ। এই জন্যই কিন্তু সে আর এটা এই জন্যই কিন্তু সে এসকেপ অ্যাটেম্পটস করছে, রান অ্যাওয়ে টু, ভয় পেয়ে দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছে, তাই না দাদা? কারণ কোনো বুঝতে অসুবিধা বা কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। এক মিনিট হরে কৃষ্ণ স্যার আগে হ্যান্ড রাইজ করুন, বলুন স্যার। হরে কৃষ্ণ স্যার, আমি ভাবছিলাম কেসটা সরিনাম ভাবছিলাম আর কি, মানে রাইডিং ইন এ ক্যারেজ অ্যাভারশন টু আর ডিলিউশন সান পুশড হার ডাউন and he wants to rest under shade and wants to আর mood repulsive, মানে এই। স্যার মিউট হয়ে গেছেন, হরে কৃষ্ণ স্যার মিউট হয়ে গেছেন। হ্যাঁ বলুন স্যার। বলছি ওই সরিনামে যদি আমি যেতাম আর কি, তাহলে এর সঙ্গে মানে ভুলটা কতটা হতো? এটা তো অ্যাকিউরেট হয়েছে, সব মিলিয়ে হয়েছে, সরিনামটা আমরা ধরতে পারতাম। অ্যাকচুয়ালি কেসটার মধ্যে মাল্টিপল সেট রয়েছে,
হ্যাঁ সে হাতিকে কেউ লেজটাকে ভাববে হাতি, কেউ ভাববে হয়তো পাটাকে হাতি। হ্যাঁ হ্যাঁ মূল জায়গাটা কোনখানে সেটাকে ভাবতে হবে। পুরো কেসটাকে যদি আপনি অ্যানালিসিস করেন তাহলে মূল জায়গাটা কোনখানে। পেশেন্টের সবচেয়ে হচ্ছে ইন্টলারেন্স, হ্যাঁ ইন্টলারেন্স যেটা হচ্ছে আরো রিপোর্ট চাইছে, ট্র্যাঙ্কুইলিটি চাইছে, যে আমি মরে যাব, ওখানে থাকবো না, এখানে। এই দুটোই হচ্ছে মেন ফিলিংস পেশেন্টের মধ্যে। আপনি আলাদা আলাদা করে স্ট্যামিনিয়ামে চলে যেতে পারেন, আবার শুয়ে পড়তে চোখ বন্ধ করে জেলসিমিয়াম, আবার আর পাচ্ছি না ধরলে আবার বলেছি তারা মোটামুটি তারা তো একটা গ্রাউন্ড আছে। প্রত্যেকেই সুন্দর। ওই জন্য তো স্যার আমি প্রথমেই বললাম যে যেদিক থেকে পারেন ধরুন, কেসটায় গ্রাউন্ড আছে স্যার। আমি প্রথমেই কিন্তু বলেছি যে যেদিক থেকে পারেন ধরুন, ধরতেই পারেন। আমরা যখন তিনজনে কথা বলেছি এরকম অনেক এসছে, আর প্রত্যেকটাকে কেউ না কেউ কেটে বাদ দিয়েছে। এটাই হবে না, এরকম করতে করতে এখানে এসছে। খুব টাফ ছিল। যেভাবে ড্রাইভিং করে জাবির স্যার যেভাবে ড্রাইভিং করে আমাদেরকে ওভারটেক করলেন, খুব সুন্দর হয়েছে এটা, দারুণ দারুণ। আশিস স্যার কিছু বলছেন, বলুন আশিস দা বলুন। আমি বললাম কি, আমি বেশি ইমোশনটা শেষের 2-5 লাইনে পেয়েছিলাম। উনি যখন বললেন যে আগে আমার ক্যাথিটারটা খোলার ব্যবস্থা করুন, তো আপনি একটা কথা বলছিলেন আর কিছু করতে হবে না বলে, হ্যাঁ করবেন তো, চিকিৎসা তো পুরোটাই করব, চিকিৎসা তো আমি নিবই, কিন্তু এই ক্যাথিটারটা আমি সহ্য করতে পারছি না। বুঝতে পেরেছি, আপনি শুধু এক সাইডে চলে গেছেন। মানে আপনি যে বলছিলেন না গোলের সামনে পুরো বল রেখে মেরেছেন, আপনি তা করেননি, আপনি কর্নারে বল রেখে বাইরে মেরেছেন। মানে গোলের ভিতরেও আসেনি, পুরো ওই বর্ডার লাইনের উল্টো সাইড দিয়ে বল চলে গেছে বাইরে। না সাবিত দা, আমি ভাবছি কি জানেন, আমি ভাবছি একেবারে লাইট ডিজার ফার্স্টে আমি ঢুকবো, এইটাই। আরেকটা হচ্ছে ওই যে আরেকটা রুব্রিক্স আছে না, ডিফারেন্স রিকভারি অফিস, আগে আমার এইটা খোলার ব্যবস্থা করুন, এটাতে আমি বেশি কষ্ট পাচ্ছি। না উনি কিন্তু বলেননি ও কথা। এখানে প্রশ্ন ছিল আমাদের, কেন উনি আমাদের কাছে এলেন। আর শুধু তাই না, এটা বলেননি আগে আমার এটা ঠিক করো, উনি কিন্তু পুরো ট্রিটমেন্ট চেয়েছেন, লাস্টে ওটা কথার ছলে অল্প বলেছেন, খেয়াল করে দেখুন। আচ্ছা জয়ন্ত বিশ্বাস কিছু বলতে চাইছেন, বলুন। আচ্ছা বলছি ওই ডোজটা কিভাবে দিয়েছেন? 0/1 পোটেন্সি দিয়েছিলাম, দিনে 3 বার করে কন্টিনিউ করেছিলাম। 0/1, 2, 3, 4 এইভাবে কন্টিনিউ করেছি। মানে 0/1 একদিন, তারপরে 0/1টা কদিন? না 0/1 এ 16 ডোজ, 16টা ডোজ, প্রতিদিন 3টে করে ডোজ, 100 ml বানিয়ে একটা করে ডোজ। আমি দুলালদার কাছে চলে যাব, আশা করছি আর কারো খুব একটা কোয়ারি নেই বা কোশ্চেন নেই। আপনাদের কেমন লাগলো? হ্যাঁ সাবিদা, আর একটা কথা বলবো, সেটা হলো কি, আমাদের মেডিসিন সঠিক সিলেকশন হলেও আমি গত সপ্তাহে একটা কেস, আপনি যে বেশিরভাগ ক্ষেত্রে জিরো প্যাটার্নসি ব্যবহার করেন, এর একটা বড় উপকারিতা আমি দেখেছি। একজনের বগলে বিশাল ফোড়া উঠেছে, তা আমি প্রথমে আর্সেনিক অ্যালবাম 6 দিয়েছিলাম, ওটাতে ব্যথা বেড়ে গেল, কিন্তু পরে আবার আমি যখন কেস টেকিং নিলাম দেখলাম যে আবারও সেই একই সেট দিচ্ছে। এবার আমি 0/1 দিলাম, এবার ব্যথা কমে গেল এবং ঠিক হয়ে গেল। ব্যাপার কি আমি বুঝলাম না। এই জন্য আসলে পটেন্সিরও একটা বড় ব্যাপার আছে, আপনি ওই ঝুঁকিগুলো নেন না। আমি দেখি সব জায়গায় কথাটা তুললেন, পোটেন্সির ব্যাপার, কয়েকটা দিন ওয়েট করেন, আমরা এই পোটেন্সি দিয়ে একটা জিনিস দেখাবো। আর কটা দিন ওয়েট করতে হবে, একটা সারপ্রাইজাল একটা বিষয়, সারপ্রাইজ একটা জিনিস দেখাবো, যেটা দেখার পর তারপরে এই পোটেন্সি নিয়ে আরো ভাবনা চিন্তা। আমরা ওইটা নিয়ে ভীষণ কাজ করছি এবং অনেকটাই এগিয়ে গেছি, ওইটার জন্য অপেক্ষা রাখলাম, পরে ওটা আলোচনা করবে। না আমি বুঝলাম না, যেখানে আমি 100% কনফার্ম যে 6 এ কাজ হবে ব্যথা, তো সেটা এরকম। আমি বলি এটা ডিপ সিটেড ডিজিজ এবং হচ্ছে এখানে অর্গানের একটা ফেলিওরের ব্যাপার আছে। এখানে প্যাথোলজিটা অনেক হাই, প্যাথোলজি অনেক হাই, পিএসএ দেখেছেন 100 এর ইয়েতে। তো সেখানে পেশেন্টকে কিন্তু আমরা ওই সেন্টিসিমালে যেতে পারতাম, কিন্তু দেখলাম মিলিসিমাল দিলে বারবার ধাক্কা দিতে পারবো এবং কোনো ক্ষতি হবে না। হ্যাঁ আসল কথা হচ্ছে এইটা, যে ওষুধটা যদি একটু বেশি পাওয়ার হয়ে যায়, বাড়াবাড়ি হয়ে ঝামেলাটা পাকাবে না। 3x আমাদের হাত থেকে কাজটা করা যায়। 3x 3টে ডোজ দিলাম, তারপরে কিন্তু আবার দিতে গেলে 3x রিপিট করতে গেলেও 3 বার ভাবতে হবে। ওর থেকে 0/তে গিয়ে বারবার ধাক্কা দিলাম, পেশেন্ট সুস্থ হতে লাগলো আস্তে আস্তে। এই জন্যই আমরা এই ডিপ সিটেড বা অর্গান ফেলিওর বা এইসব জাতীয় কেসে আমরা
0 বাই তে বেশিরভাগ যায়। আবার অ্যাকর্ডিং টু কন্ডিশন আমরা বিভিন্ন কিছুই ভাবি। এখানে ব্যাকেটে একটা কথা আছে কিন্তু, বলুন সেটা স্যার। হচ্ছে যে ওষুধগুলোর 50 মিলিসিমাল হয় সেগুলোই শুধুমাত্র দেয়া হয়। দারুণ বলেছেন। এই যে স্যার, স্যার আমার সঙ্গে একমত হবে কিনা? স্যার হাসছে, মানে একমাত্র হতে বটেই। হ্যাঁ, এবার হাইড্রোক্সি স্ক্যান দিয়ে দিলেন 0/1। হাইড্রোক্সি স্ক্যান 0 বাই, নাও এবার সহ্য করো। ওকে, কার কেমন লাগলো সেটা মত প্রকাশ করবেন। আমি আর বেশি কিছু না বলে ডক্টর দুলাল স্যারের কাছে চলে যাচ্ছি। দুলাল দা প্লিজ। হ্যাঁ, ধন্যবাদ সাবির ভাইকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আর অবশ্যই ধন্যবাদ পীযূষ স্যারকে, আমাদের ছোট একটা অংশ যেটা ছাড়া পড়ছিল ফিলিংস এর মধ্যে, সেটা অ্যাড করে দেওয়ার জন্য। এটা খুবই ভালো লাগে। হ্যাঁ, গুরু থাকলেও এই কাজটা করে দেন, পীযূষ স্যারও করে দেন, এটা খুবই ভালো। সুব্রত স্যারও করেন, স্যারকে মনে হয় দেখতে পাচ্ছি না আজকে। তো যাই হোক, আমাদের প্রত্যেকে আমরা মনে করি, বিশেষ করে আমি মনে করি যে আমাদের অভিভাবক, এই স্কুল মানে তো অভিভাবক এক, আর পীযূষ স্যার গুরু তো সবসময় থাকে। তার মানে আমাদের অভিভাবকের শেষ নাই। আমরা যে কোনো জায়গায় কিন্তু পথ ভুল করে এদিক সেদিক যেতেই পারি, কিন্তু কেউ না কেউ ঠিক হাতটা ধরে সঠিক পথে নিয়ে যাবে। বাংলা কথা আমাদের ভয় নাই। না, আমরা মানে এটা তো বলতেই পারি বুক ফুলে। মাইন্ড টেকনিক করার আগে মানে একটা কেস মানে চেম্বারের মধ্যে আসতে গেলেই দেখছি যে আসছে, তখন একটা বুক কাঁপতো, মানে পারবো কি পারবো না, কি আসলো কে জানে। তখন নতুন চেম্বারে প্র্যাকটিস কেবল শুরু আমার, এই যে একটা ভয় ছিল, পারবো কি পারবো না, কি কেস আসলো বাবা, এটা যদি বলে রিপোর্ট ফেলে দেয়, ওটা একটা প্রশ্ন। ওই রিপোর্ট আমি জানি কিনা, ওই ব্যাপারটা কি বুঝবো কিনা, তাকে ব্যাখ্যা দিতে পারবো কিনা, একটা ভয় তো থাকে অনেক সময়। আর একটা ভয় হলো এই কেস, এখন যে রোগগুলো স্যার আসা শুরু হয়েছে আমাদের এখানে, বিরল রোগ, নাম ছিল বিরল, কিন্তু জিবিএস এটা তো বিরল নামে জানতাম আমরা। আমাদের আফসোস, 1 মাসের ব্যবধানে 2টা রোগী আমরা দেখেছি, একটা মারা গেছে, ওটা আমাদের রোগী ছিল না, আর আরেকটা রোগী আমাদের চিকিৎসায় 2 মাসের কম সময় লেগেছে, সে সুস্থ একই হয়ে গেছে। কলেজের, মানে একই কলেজে দুটো এই পড়তো, একটা ছেলে দুইটা কলেজের, একজন রাজশাহী কলেজের যে মারা গেছে, আর একটা হলো রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের। এটা তো আমরা জানতাম বিরল রোগ, জিবিএস বিরল রোগ। সেই কেসটা কিন্তু আমরা কিভাবে বলবো, সুস্থ সুস্থ এর যে রিপোর্ট, আমাদের এইখানটা একটু খারাপ ছিল বলে ভিডিওটা আমরা দেখাতে পারলাম, আমরা করতে পারিনি, ভিডিওটা আমরা তিনি আমাদের সঙ্গে ভিডিও দিতে বা কেসটা শেয়ার করতে সহমত হননি, বাধ্য হয়ে আমরা ওটা পারলাম। আমাদের সঙ্গে স্কাইপ ছাড়া আমরা দেখি না, কিন্তু আমরা ওই কেসটা একদিন এমনি মুখে বুঝিয়ে বলে দেবো। হ্যাঁ, অবশ্যই বলবো। দেখেন, এই ধরনের কেস আসলে কিন্তু জান কাঁপে। ওই যে ভ্যালোসিটি, নার্ভের ভ্যালোসিটিটা আমি তো কোনোদিন আমার ক্লাসে তো আমি কখনো পড়িনি, এরকম টেস্ট আছে বা এর রিপোর্ট গুলো এইভাবে দেখতে হয়, জান তো কাঁপবেই। এরপরে হলো ওষুধ কি দিব, আমার জানা ছিল, যখন ক্লাসিক্যাল করতাম আমি পারতাম না। যদিও আমার এক স্যার আমাকে বলেছিলেন, তুমি যখন প্র্যাকটিস করতে বসবে, প্রত্যেকটা রোগের বিপরীতে, প্রত্যেকটা কন্ডিশনের বিপরীতে মিনিমাম 5টা মেডিসিন তোমাকে জানতে হবে এবং পার্থক্য জানতে হবে, তাহলে তুমি প্র্যাকটিস করতে পারবে, না হলে তুমি পারবে না। এটা মাথা আমার ছিল, কিন্তু তারপরে ভয়, ওষুধ দেওয়ার পরেও কনফিউশন, হলো না কখন হবে বুঝবো, রুগী এসে যদি বলে ভালো আছি, তারাই কিন্তু আমরা বুঝতে পারতাম না। কিন্তু এই সিস্টেম যেদিন থেকে শুরু করলাম, আমি কিন্তু ক্লাসিক্যাল হয়ে ভেবে দেখিনি ক্লাসিক্যালে কি হতে পারে। এবং একটা জিনিস কনফার্ম আমি বলতে পারি, আপনারাও জানেন এটা, ফিজিক্স স্যারও বলেন এটা, ওষুধটা আমি সঠিক দিলাম না ভুল দিলাম, ওই প্রেসক্রিপশন লেখার সময় কিন্তু আমার জানা হয়ে গেছে, এটা ভুল করেছি না সঠিক করেছি, একদম বুক ফুলা কিন্তু বলতে পারি এই রুই কাজ করবে এই করবো না। হ্যাঁ, 100% তো আমরা কখনো নিশ্চয়তা দিতে পারি না, আমার সৃষ্টিকর্তা না, কিন্তু ওই সাহসটা যে আমি ঠিক করেছি অথবা ঠিক করিনি, কনফিউশন, এটা কিন্তু বুঝতে পারি আমরা। এর আগে আমি পারিনি, আপনারা পারেন কি জানি না। আমি কিন্তু ক্লাসিক্যাল যতদিন করেছি, আমি 2005 থেকে আসি, আমি পারতাম না, কিন্তু 17 সালের পর থেকে কিন্তু এখন আমি বলতে পারি আমি ভুল করেছি, আমি এটা সঠিক করেছি। তো আমি বলবো আমার সাথে যেভাবে আসেন এভাবে থাকেন, একসাথে সবাই চলবো, কেউ পিছিয়ে পড়ার সুযোগ নেই, কেউ না কেউ হাত ধরবে, আমাদের অভিভাবকের অভাব নেই এবং মানসিকতারও কোনো কিন্তু ঘাটতি নেই। তো আমি এই বলে আজকে আর আপনাদের রাত জাগাবো না, আমাদের আজকের সেশন শেষ করছি। সকলকে নমস্কার। এখানে একটা প্রশ্ন করেছেন উনি, আমি একটু উত্তরটা দিয়ে দিই।
কোথায়? ক্যাথিটার খোলানোর ব্যাপারটা কিন্তু পেশেন্টের কন্ডিশন হচ্ছে অ্যাডভান্স স্টেজ কিন্তু, হ্যাঁ, এবং এমনই অবস্থা ছিল প্রস্টেট দুদিকে বাড়ে, জানেন তো, বাইরের দিকে যতক্ষণ বাড়ে ততক্ষণ ভয় কম, কিন্তু যখন ভেতরের দিকেও ফোলে তখন কিন্তু যখন তখন ওই ইউরেথ্রার প্রেসার পড়ে যায়, তখন কিন্তু আর ইউরিনটা বেরোয় না। আর ইউরিন না হলে সে আপনার 100 হবে না 10 ml হবে সেটা ফ্যাক্টর নয়, কিন্তু একটু জমে গেলেই কিন্তু যন্ত্রণার শিকার হতে হয়। সেই জন্য ক্যাথিটারটা পড়ানো হয়েছে, যেহেতু ক্যান্সার মানে হচ্ছে ইরেগুলার ডিসটেনশন, মানে ওটা ইরেগুলার, তো কোন দিকে কতটা কেমন ভাবে বেড়েছে ওটা আপনি হিসাব করতে পারবেন না ওখানে, ওই জন্য ক্যাথিটারটা মাস্ট। কিন্তু ক্যাথিটারটা পাল্টানোর সময় তার যা কষ্ট, সেই কষ্টটা প্রায় 10% থেমেছিল। বাহ বাহ। আচ্ছা পলাশ স্যার, ওর পিএসএ লেভেলটা কমেছিল? পিএসএ লেভেল 50-এ এসেছিল, তারপরে পিএসএ লেভেল কত বোধহয় দেখা হয়নি আমাদের এখন। আমি এবার বিষয়টা বলি। এই কেসটার আরো একটু হিস্ট্রি ছিল যেটা আপনাদের সঙ্গে বলা হয়নি বা খেয়ালও ছিল না আমার। কেসটা লাস্টে আমার কাছে আসার পিছনে ওর বাবার তো খুব আপত্তি ছিল, আর ছেলেরা নত হওয়ার পিছনে একটা বড় কারণ ছিল। সল্ট লেকে থাকে, নিউ টাউনের ওখানে ওই আমাদের এনআইএইচ এর পরে পাশে যে ওই কি ওই জায়গাটার নাম স্যার ওনারা বলেছিলেন, রাজারহাট না সল্ট লেকেই হচ্ছে ওদের ওই ওদের বাড়িটা, পাশেই একদম পাশেই গ্রামটা, একদম ওই খালের পারে, খালের পারে বললো, খালের পারে এনএইচ এর পাশেই কি জায়গাটার নাম, যাই হোক। তো ওখান থেকে কেষ্টপুর ওনার খালের ওই পারে। তো উনি বললেন ছেলেরা যে আমাদের শেষে যে রিপোর্টটা দিয়েছে ওইটা 40,000 মতো খরচা পড়বে, 40 না 50,000 টাকা। তো আমরা ওটা করতে পারছি না স্যার, আপনার কাছে এই জন্য নিয়ে আসলাম। ওটা বাবাকে বলেনি, কিন্তু বাবার কথায় সাই দিয়ে নিয়ে এসছে, কিন্তু ওরা আসলে হার মেনেছে টাকার পিছনে। টাকা যখন অনেক হাই তুলে দিয়েছে, ওরা টেস্ট দিয়েছিল মনে হয়, ওরা যেহেতু ওই গ্যাস্ট্রিক ইরোশন ছিল, তো ইরোশনটার জন্য ফান্ডাল ইরোশন ছিল, ওইটার জন্য ওরা ফুল বডিতে একটা পেট সিটি দিয়েছিল, প্লাস আরো কয়েকটা টেস্ট দিয়েছিল, যেগুলোর অ্যাপ্রক্সিমেট চার্জ হচ্ছিল 50,000। খুব কস্টলি ওগুলো, খুব কস্টলি। তো ওরা ভয় তো ওইগুলো না করে এখানে নিয়ে এসছে। আমরা জানি না পেশেন্ট কদিন বাঁচবে, কারণ ভিতরে আশা রাখছি শুধু এই পোস্টেটাই নেই, হয়তো ওখানেও আরো ছড়িয়ে গেছে চলে এসেছে, তো করবেই, অতদিন হয়ে গেছে না। তবে পেশেন্ট যে কষ্টমুক্ত ছিল এটাই আমাদের শান্তি। যদি কখনো এরপরে কন্টিনিউ মেডিসিন চলবে, যখন ডেথ হবে আমি আপনাদের সঙ্গে বলে দেবো, এবং ডেথটা কিভাবে হয়েছে সেটা না, ডেথ তো একদিন হবেই স্যার, কিছু করার নেই। ঠিক আছে, তবু যতদিন ভালো রাখা যায়। একদম, এ তো আমরা আমাদের মেডিসিন চালিয়ে যাচ্ছি, হ্যাঁ, বাকিটা সৃষ্টিকর্তার হাতে। ওকে, ধন্যবাদ। পীযূষ স্যার কোথায় গেলেন? পীযূষ স্যার কোথায় গেলেন? স্যারের কাছ থেকে শুনতে চাইবো আজকে ক্লাস সম্পর্কে। ডক্টর পীযূষ স্যার। স্যার মনে হয় তখন চলে গেছেন। তখন আমি তো শেষ করে দিয়েছিলাম। তো ছিলেন। ও আচ্ছা, কিন্তু আমি তো শেষ করে দিয়েছিলাম, ওই জন্য। ও আচ্ছা, ঠিক আছে, এইমাত্র লেফট হলেন। আচ্ছা, সিরিজিৎ স্যার আছেন? সিরিজিৎ স্যার, ডক্টর সিরিজিৎ স্যার আপনার সিনিয়র মোস্ট